বলছে দাঁড়াও তুমি বসো, আমি আসছি। উনি সঙ্গে সঙ্গে না ওনার ঘরের ভেতর থেকে একটা ফটোগ্রাফ নিয়ে এসছে। ফটোগ্রাফ নিয়ে এসে আমাকে বলছে, তুমি দেখো তো এই ভদ্রলোককে তুমি দেখেছো কিনা। আমি বললাম হ্যাঁ, আমি তো এই ভদ্রলোককে দেখেছি। বলে তুমি ওকে কি করে দেখতে পারো সাথী? ও তো মরে গেছে, ও তো মারা গেছে, ও তো আমার হাজবেন্ড। তখন না উনি দরজাটা খুলেছেন। আমি জুতোটা পরে দরজাটার দিকে আমি তাকাইনি, তখন অব্দি আমি জুতোটা পরে আমি ওনার দিকে ফিরেছি। ধরে রাখো আমার পিঠটা কিন্তু দরজাটা যে খুলেছে ওই খোলার দিকে, উনি কিন্তু দেখতে পাচ্ছে বাইরেটা। উনি আমার আমার হাতটা, আমার বাঁ হাতটা এমন ভাবে চেপে ধরেছে, বলছে সাথী 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 এরকম করে যাচ্ছে। একটা পুরো গোটা নিঃশ্বাসে এরকম করে যাচ্ছে। এমন ভাবে ধরে রেখেছে ওই হাতটা কেউ ছাড়াতে পারছে না। না আমি ছাড়াতে পারছি, না ওনার মা এসে ছাড়াতে পারছে, না ওনার শ্বশুর শাশুড়ি ছাড়াতে পারছে, না ওনার বাচ্চা দুটোর যে মেড আছে সেই মেড ছাড়াতে পারছে। এমন অবস্থা। উনি যে কি দেখতে পাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমি না কিছুই ফিরিনি। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিওফাইট। আর কিউরিওফাইটে আজকে থাকছে সোয়াতির ঘটনা। এমন একটা ঘটনা যেটা রিসেন্টলি ঘটেছে, হয়তো 1 উইকও হয়নি। এমন একটা ঘটনা যেটা হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে এমনটাও কি হয়, ভেতর থেকে হয়তো কাঁপিয়ে দেবে আপনাদেরকে। শুনুন পুরো ঘটনাটা শেষ অবধি এবং কমেন্ট করে জানান কিউরিওফাইটের আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনছেন এবং আপনাদের কেমন লাগছে। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা, এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নম্বরে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটা আইডির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং হ্যাঁ, আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেই ক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বেশ কিছু নতুন কেস স্টাডি, নতুন কিছু প্রজেক্ট কিউরিওফাইটে আসছে, সেটার জন্য আপনারা ওয়েট করুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমার নিজস্ব হ্যান্ডেল করা কিছু কেস যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব, আর সেই ঘটনাগুলোও কিন্তু খুবই মারাত্মক ঘটনা। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো সোয়াতি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। বেসিক্যালি তোমাকে কিউরিওফাইটের সকলে এখন চেনে হচ্ছে ইন্দোরের ম্যাডাম হিসাবে, কারণ তোমার ইন্দোরের যে পিজি ছিল সেই পিজির একটি ঘটনা তুমি শেয়ার করেছো। ইভেন তুমি কৌস্তবের আড্ডা স্টুডিও অর্থাৎ কিউরিওফাইট স্টুডিওজেও এসছো এবং সেখানে এসে নিজের লাইফের একটি মর্মান্তিক ঘটনা শেয়ার করেছো, নিজের বন্ধুর ঘটনা। সেটা খুব তাড়াতাড়ি কৌস্তবের আড্ডাতে আসছে। কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি বা যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সেই ঘটনাটা কিন্তু
একদমই অন্য রকমের একটা ঘটনা যেটা তুমি আজকে শেয়ার করবে বলছিলে। হুম। কি ঘটেছিল সোয়াতি, আমি ডাইরেক্ট তোমার কাছেই চলে যাব এবং কি ঘটেছিল সেটা একদম শুরু থেকে শুরু করো। একদম শুরু থেকে তাহলে যদি শুরু করতে চাই তাহলে বলবো এটা ঠিক আগের বছরের ঘটনা, কিন্তু এটা এই বছরের এই জাস্ট কয়েকদিন আগেই জাস্ট শেষ হয়েছে জিনিসটা। আর এতটা যে খারাপ হবে সেটা আমি নিজে বুঝতেই পারিনি। আমি অ্যাকচুয়ালি, তুমি তো জানো আমি একটা স্কুল টিচার, আমি তার সাথে সাথে তোমার টিউশনিও করি। এবার আমার বিয়ে হয়ে গেছে, তো আগের বছরে বিয়ে হয়েছে মে মাসে। তারপরে শ্বশুরবাড়ি আসার পরে আমি আমার পুরোনো টিউশন গুলো সমস্ত বন্ধ করে দিয়েছিলাম। নতুন টিউশন বলতে গেলে বা নতুন জায়গাতে এসেছি, টাইমও লাগবে। তো আমার একজন স্টুডেন্টের মাই আমাকে এই টিউশনটা দিয়েছিল। আচ্ছা। উনি বলেছিলেন যে নরেন্দ্রপুরে তোমার তো বাড়িটা কামালগাছিতে, তোমার শ্বশুর বাড়ি। আমি বললাম হ্যাঁ। বলছে নরেন্দ্রপুরের দিকে যে একটা এরকম কমপ্লেক্স আছে, আমি নামটা আর এখানে বলছি না, খুবই ফেমাস কমপ্লেক্স। অ্যান্ড তার সাথে সাথে বেশ ভালো ভালো বড় বড় লোকেরা ওখানে থাকে, ফিল্ম আর্টিস্টরাও ওখানে অনেকেই থাকে। ঠিক আছে, বেশ ভালো কমপ্লেক্স ওটা। ওখানে বেশ ভালো ফ্যামিলি একটা। ও বলেছে জমজ বাচ্চা আছে স্বাতী, তুমি একটু যদি পড়াতে পারো ভালো হয়। আমি তখন বলেছিলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ সত্যি কথা বলতে গেলে স্কুলের পরে বাড়িতে এসে যাদের পড়ানোর অভ্যেস, যাদের বাচ্চা নিয়ে থাকার অভ্যেস না, খুব টাফ হয়ে যায় মানে সময়টা কাটানো। সেই জন্য আমি ভেবেছিলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি গিয়েই পড়িয়ে দিয়ে আসবো। তো আমার সাথে কথাবার্তা হয়ে গেছিল। ওদের কিছু অসুবিধার জন্য না ওরা ক্লাসটা প্রথম দিকে সেশনের শুরু থেকে শুরু করেনি। উনি আমাকে বলেছিলেন তুমি বরঞ্চ অক্টোবর থেকে শুরু করতে পারো। এবার অক্টোবরে যেহেতু পুজো ছিল, আমার বিয়ের পরে প্রথম পুজো, আমরা একটু ঘুরতেও গেছিলাম 2 দিনের জন্য। তো ফুল অ্যান্ড ফাইনালি আমি নভেম্বর থেকেই জয়েন আপ করেছি। এবার জয়েন আপ যে করেছি, ফার্স্ট ডে যখন গেছি কমপ্লেক্সটা, আমি তোমাকে জাস্ট L2টা বলছি। L2 হচ্ছে কি ওদের বিল্ডিংটার নাম আর কি, ঠিক আছে? ওই কমপ্লেক্সের ভিতরে L2 ওদের বিল্ডিংটার নাম। 3rd ফ্লোরে ওদের ফ্ল্যাটটা ছিল। কমপ্লেক্সটা এমনি বাইরে থেকে কি বলতো ভালোই সুন্দর বেশ। আমি গ্যারেজটা দিয়ে ঢুকে আমি লিফটে উঠেছি। লিফটটা আমি দেখতে পাচ্ছি যেটা লিফটের লাইটটা না কন্টিনিউয়াস ব্লিঙ্ক করছে, পুরো ব্লিঙ্ক করছে। আমি ঢুকেই লিফটে প্রথমেই ঢুকেছি, আমি সিকিউরিটি গার্ডকে বলে নিয়েছিলাম ওনার নামটা। উনি আমাকে বলেছে যে 3rd ফ্লোর ম্যাম, 3rd ফ্লোরে গিয়ে ডান দিকে উঠে যাবেন, তাহলে পেয়ে যাবেন। তো ফোনেও কথা হয়ে গেছিল, বলেও দিয়েছিল। তো আমি গেছি, গিয়ে যখনই দেখতে পাচ্ছি লাইটটা ব্লিঙ্ক করছে, কি রে বাবা, এত ভালো একটা কমপ্লেক্স, ভালোই নাম আছে কমপ্লেক্সটার, এইরকম লিফটে এরকম লাইটটা ব্লিঙ্ক করে কেন রে বাবা? প্রথম দিন ঢুকে একটা ব্যাড ইমপ্রেশন হয়েছে ওই লিফটের ব্যাপারটা নিয়ে। 3rd ফ্লোরে উঠেছি, আমি খুব এক্সাইটেড, ফার্স্ট ডে, অনেকদিন পরে একটা টিউশন শুরু করছি আবার। বাচ্চাদেরকে নিয়ে থাকতে থাকতে যা অভ্যেস আমার। তা আমি লিফটের দরজাটা খুলে বন্ধ করেছি। তখন ঢুকে গেছি আর কি, ওদের ডান দিকে গিয়ে ওদের ফ্ল্যাটে ঢুকেছি। তো তখন সেদিনকে আলাপ পরিচয় হয়েছে, খুব ভালো মতন করে গল্প হয়েছে। সেদিনকে আর কোনো পড়াশোনা হয়নি। তো উনি আমাকে বললেন যে ওনার মা, ওনার শাশুড়ি, শ্বশুর, ওনার বাচ্চা দুটোকে নিয়ে উনি থাকেন। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে ওদের বাবা, বলছে যে উনি না অ্যাকচুয়ালি আজকালকার দিনে তো সবাই শাখা পলা সিঁদুর পরে না। তো আমি ভেবেছি হয়তো ওনার হাজবেন্ড বাইরে থাকে বা কিছু, কারণ উনিও কিন্তু বেশ ভালো একটা স্কুলের টিচার। আর বেশ ওনার মাও একটা স্কুলের টিচার ছিলেন, রিটায়ার করে গেছেন। ওনার শ্বশুর মশাইও একটা কলেজের প্রফেসর ছিলেন, উনিও রিটায়ার করেছেন। সব টিচার ওনারা আর কি ছিলেন আর কি। তো উনি আমাকে বলছেন যে না, আমার আসলে হাজবেন্ড 2020-তে মারা গেছে। আমার হাজবেন্ড সাইন্টিস্ট ছিলেন, অ্যান্ড উনি হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে মারা যায়। বললাম আচ্ছা। বলছে যে তারপরেই আমি ওই ওদের বাংলোটা যেটা ছিল আর কি, ওই দমদমের ওদিকেই বাংলো ছিল, ও বললো সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি বরঞ্চ আমার এখানে শিফট করে যাই আর কি। কারণ এখানে আমাদের অনেক আত্মীয় পরিজনও আছে, কমপ্লেক্সে নেই কিন্তু কাছে পিঠে গড়িয়া অঞ্চলেও আছে, অনেক জায়গাতেই আছে। সেই কারণে আমরা এখানে চলে আসি। আর সত্যি কথা, ওই বাড়িটাতে থাকাও সম্ভব ছিল না, সব স্মৃতি জড়িয়ে ছিল তো আমার বরের। বললাম আচ্ছা আচ্ছা। খুবই মনটাও খারাপ লাগলো, কারণ একদমই ইয়াং, ওনার বাচ্চা দুটো জাস্ট ইউকেজিতে পড়ছে। বাচ্চা ইউকেজি না, সরি আমি ভুল বললাম, ওরা জাস্ট 1-এ পড়ছে তখন সেই সময়টা। তো জাস্ট 1-এ উঠেছে আর কি, 1 ইয়ার তখন তো কমপ্লিট হয়নি আর কি। আমি তো বললাম আমি একটু দেরি করেই ওদেরকে শুরু করেছিলাম। 1-এ জাস্ট বাচ্চাগুলো পড়ছে, তো একদমই ছোট বাচ্চা আর কি। আর
খারাপ লাগলো, প্রচন্ড খারাপ লাগলো আর কি জিনিসটা হয়েছে। তো তখন আমি এটা শোনার পরে আমি বললাম আচ্ছা। তো তারপরে তো কথাবার্তা হয়ে বেরিয়ে এসেছি। আমি যখন বেরোচ্ছি, লিফটের ঠিক সামনে যে দরজাটা যেটা আছে, একটা যে ফ্ল্যাট, সেই দরজাটাতে না তালা, আর তালার সাথে না বেশ অনেক দিন তালাটা বন্ধ, বেশ জং ধরে গেছে, বোঝাই যাচ্ছে জিনিসটা আর কি ভালো মতন করে। তো আমি জাস্ট দেখে এমনি লিফটে উঠে বেরিয়ে চলে এসেছি সেদিনের মতন। আমি ওদেরকে ডিসিশন যেটা নিয়েছিলাম যে সপ্তাহে 3 দিন করে পড়াবো, পরে ওর মা বলাতে আবার 4 দিন করেই ওদেরকে পড়াতে আরম্ভ করে দিয়েছিলাম আমি। এবার তার পরের দিন গেছি, লিফটে আবার উঠেছি সেই সময়টা বিকালবেলা। তো লাইটটা কন্টিনিউয়াস ভাবে ব্লিঙ্ক করছে। আমি ওদেরকে বলেছিলাম যেটা, সেটা হচ্ছে কি আমি ওদেরকে 5টার থেকে শুরু করব। এবার ওর মা বলেছে যে না, বাচ্চাগুলো স্কুল থেকে আসে, তো ওরা ডিপিএস এ পড়ে, বাচ্চাগুলো স্কুল থেকে আসে, তুমি বরঞ্চ একটু লেট করে এসো, 6টা থেকে আসলেই ভালো হয়, বাচ্চাগুলো একটু ঘুম থেকে উঠে না হয় পড়াশোনা করতে পারবে। তখন আমি বললাম যে দিদি অ্যাকচুয়ালি আমার দেরি হয়ে যাবে, সেই জন্য আমি বলছি 5টা থেকে করলে কি 6টা 6:30 অব্দি করে আমি নয় শেষ করে দেবো ওদের পড়াশোনাটা, কারণ একটা তো টাইমলি ভাবে পড়াতে হবে, এরা তো কোনো বড় বাচ্চা নয় যে আমি লেকচার দিলাম ছেড়ে দিলাম, ওরকম করলে তো হবে না। তখন উনি বললেন যে না, 6টা করলেই ভালো হয়। তখন আমি বললাম ঠিক আছে, আমি 5:30 করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল 5:30তেই গেছিলাম সেদিনকে। তো লাইটটা ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক করতে করতে না লিফটে আমি নেবেছি, নামার পরে ওই দরজাটার সামনেটাতে দেখতে পাচ্ছি কিরকম একটা জানি ফুটপ্রিন্টের মতন, ঠিক কাদা 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 দরজাটার। ওই ফ্ল্যাটটাতে বোধহয় কেউ একটা ঢুকেছে, কিন্তু বাইরে থেকে কিন্তু তালাটাই বন্ধ। ওই ফুটপ্রিন্টটা কিন্তু ঠিক ওই ফ্ল্যাটের ভেতরেই ঢুকেছে, যেটা বোঝা যাচ্ছে। আমি লিফটের সামনের দিকে যেই বেরিয়েছি, আমি দেখতে পাচ্ছি লিফটে কেউ ছিল, লিফটের ভিতরে কিন্তু কোনো ফুটপ্রিন্ট নেই, কাদা ফাদা কিন্তু লিফটের ভিতরে কিছু নেই, কিন্তু লিফটের বাইরেটা থেকে যেটা দেখতে পাচ্ছি যে ঠিক ফুটপ্রিন্টটা ওই দরজাটার দিকেই গেছে লাস্ট, এই দরজাটাতে তোমার তালা মারা আছে। আমি বুঝতে পারিনি, আমি অতটা ক্যাজুয়ালি ভাবে নিজে কে হবে, হয়তো ওখানে গিয়ে হয়তো কেউ পা ফা পোষা করে আবার হয়তো ঘরে ঢুকে গেছে, কিছু হয়তো হবে। আমি ওদের ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে বাচ্চাগুলোকে পড়াচ্ছি। এবার ঘরের ভিতরে তো লাইট জ্বলছে, আর আমি ওদেরকে বড় ওই ডাইনিং স্পেসটাতে বসে ওদেরকে পড়াতাম, ডাইনিং হলটাতে বসে। আর ডাইনিং হলটার সামনেই হচ্ছে গিয়ে ব্যালকনি, আর ব্যালকনিটার ভিতরে খুব সুন্দর করে ওদের গাছের একটা বাগানের মতন করা ছিল, মানে ন্যাচারাল জিনিস, যারা খুব প্রকৃতি বা যারা খুব সৌন্দর্য জিনিসপত্রগুলোকে পছন্দ করে মেইনলি ভাবে, তারা ওই ব্যালকনির দিকে যাবেই। তো আমি ওদেরকে পড়াতে পড়াতে আমি ওদেরকে বললাম যে তোরা বরঞ্চ, ওরা একটুখানি দুধ খাবে, ওদের মেয়ে ছিল বাড়িতে, মেয়েটা কি তোমার দুধ গরম করে দিয়েছে, আনলাম তোরা একটু দুধটা খা, আমি বরঞ্চ একটু আমার তখন বরই ফোন করছিল, আমার হাজবেন্ডই ফোন করছিল আমাকে একটা দরকার, আর আমি একটুখানি আমার বন্ধুর সাথে কথা বলে আসি। ওদেরকে তো আর বর বা হাজবেন্ড বললে কিছু বুঝবে না, অতটা ছোট বাচ্চা। ওরা জিজ্ঞাসা করছিল কে ফোন করছে, আর আমার বন্ধু ফোন করছে, বন্ধুর সাথে কথা বলে আসছি। এই বলে জাস্ট আমি বেরিয়ে ওদের স্লাইডিং এর মতন যা হয় আজকালকার দিনে তো সবই স্লাইডিং সমস্ত ফ্ল্যাটসে, আমি স্লাইডিংটা জাস্ট খুলে বেরিয়ে আমি কথা বলছি। এবার ব্যালকনিটা থেকে না ওই সামনের যে ফ্ল্যাটটা যেটা বললাম আমি তালা বন্ধ থাকে, ওই ফ্ল্যাটের উইন্ডোটা, একটা বেডরুমের উইন্ডো আর কি দেখা যায়, হয়তো বেডরুমেরই উইন্ডো হবে যেটা বোঝা যাচ্ছে। আমি তো ওই ফ্ল্যাটের ভিতরে ঢুকে কখনো দেখিনি, কিন্তু বোঝা যাচ্ছে যে উইন্ডোটা থেকে দেখা যাচ্ছে। এবার আমার মনে হচ্ছে কি ওই উইন্ডোটার না পর্দাটা কেউ জাস্ট ফাঁক করে আমার দিকে তাকিয়ে না দেখছে, আমার এটা মনে হয়েছে। আমি জিনিসটা ফিল করছি, প্লাস আমি দেখতেও পাচ্ছি জিনিসটা খুব ভালো মতন করে, কেউ পর্দার আগে একটা হাত দেখতে পাচ্ছি, জানো তো, যেরকম হয় না পাক করে যেরকম হাত দিয়ে ধরো পর্দাটাকে ধরে কেউ দেখছে, নজর রাখছে, ওই ধরনের। এবার আমার কেন জানি না আমি আমার বড়ের সাথে যখন কথা বলছি, কথা বলতে বলতেই আমি মধ্যেখানে থেমে গেছি একটু। কিছু দেখলে দেখবে এক দৃষ্টিতে তাকিয়ে যদি তুমি যদি দেখো কারোর দিকে, তুমি দেখবে তুমি কার সাথে যদি কথাও বলো, তোমার কিন্তু ওই দিকটাতে মন চলে যাবে, তুমি কিন্তু চুপ করে যাবে। তো তখন ও যখন বলছে যে কি হলো, চুপ করে গেল, তখন আমি বলছি তখন আমার সম্বিতটা ফিরে এসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যেই আমি আবার এদিকে তাকিয়েছি, আমি কিন্তু আর কিছু দেখতে পাইনি। তখন আমি ভাবছি যে কি রে বাবা, তখন আমার এটাও মাথায় নেই যে ওই ফ্ল্যাটে তো কেউ আলটিমেটলি থাকে না, বা হয়তো বাইরে থেকে যে তালা বন্ধ সেটাও আমি ভুলে গেছি, বুঝতে পেরেছো?
তারপরে তো ঘরে ঢুকে আবার ওদেরকে পড়িয়ে আমি যখন বেরিয়ে যখন চলে আসছি, আমি লিফটে করে নামবো, আমি না তখন ওই ফ্ল্যাটের দরজাটার দিকে যেই তাকিয়েছি, আমি দেখতে পাচ্ছি এটা তো তালা বন্ধ। ভেতরে তো কেউ থাকার কথা নয়, তাহলে কে দেখছিল? এই ফ্ল্যাটটা থেকেই তো আমাকে কেউ দেখছিল, আমার তখন মনে হয়েছে। তারপরে না আমি কি মনে হলো, আমি তখন লিফটে করে আবার বেরিয়ে এসে আমি চলে এসেছি। তারপরের দিন আবার অ্যাজ ইউজ যখন ওকে পড়াতে গেছি ওদেরকে, তখন এই ব্যাপারটা আমি ওই ওদের যে বাচ্চা দুটো যে দিদা, ওই অমৃতা দি ওদের মায়ের নাম ছিল আর কি, ওই দিদিটার নাম ছিল অমৃতা দি। অমৃতা দির যে মা, বাচ্চা দুটো যে দিদা, ওনাকে না আমি ব্যাপারটা বললাম যে জানেন তো মাসিমা, আমি এরকম একটা জিনিস ফিল করেছি। ওই ফ্ল্যাটটা কার বলুন তো? বলছে কি ওই ফ্ল্যাটটা একটা ফ্যামিলির ছিল গো, কিন্তু ওরা তো এখন আর এখানে থাকে না সাথী। তখন আমি বললাম যে থাকে না, তবে আমার কেন জানি না মনে হলো কালকে আমি একটুখানি আপনাদের ব্যালকনিতে গেছিলাম, তো মনে হলো কি কেউ আমাকে না ওখান থেকে একটু দেখছিল। বলছি কি না না সাথী, ওটা থেকে কি করে তোমাকে দেখতে পারে বলো? তোমার ওটা ভুল হয়েছে, হয়তো তুমি খেয়াল করোনি, হয়তো ভুল দেখেছো। আমি বললাম ও আচ্ছা আচ্ছা। আমি যখন ওনাকে বলেছি তখন কিন্তু উনি ভালো মতন করে শোনার পরে না একটু চুপ করে গিয়েই, ওই কয়েক সেকেন্ডের জন্য চুপ করে গিয়ে তখন আমাকে উত্তরটা দিয়েছে, হট করে কিন্তু উত্তর দেয়নি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ক্যাজুয়ালি ভাবে নিয়ে ওটাকে ইগনোর করে ওদেরকে পড়িয়ে আবার চলে এসেছি। তারপরে এভরিডে যেরকম আমি যাচ্ছি আর কি, ওই 4 দিন করে পড়াতে আর কি, আমি সবসময় না ওই ব্লিঙ্কিং জিনিসটা ফিল করতাম। ব্লিঙ্কিং হয়েই চলেছে লাইটটা লিফটের, আর তার সাথে সাথে না পুরো ওই জায়গাটা, ওই লিফট থেকে বেরিয়ে ওদের দরজা অব্দি যাওয়াটা, ওই ঘরের দরজাটা অব্দি যাওয়াটা পুরোপুরি না একটা নেগেটিভিটি। 1 নম্বর কথা যেটা বলবো, ফুল করিডোরের লাইট গুলো তোমার বাইরের একটা ডিম পুরো। একটা ভালো একটা কমপ্লেক্স, মান্থলি ভাবে প্রত্যেকটা ফ্যামিলি থেকে ওরা মেইনটেনেন্স চার্জ নেয়, ভালো ভালো টাকা আর কি। ঠিক আছে, যেটা আমি ওদের জিজ্ঞাসাও করেছিলাম, ওরা বলেইছিল 3.5 থেকে 4,000 টাকা করে বোধহয় নেয় তোমার মেইনটেনেন্স চার্জ আর কি। তাহলে ইয়ারলি ভাবে কত টাকা করে যাচ্ছে? মান্থলি যদি 4,000 টাকা করে যদি হয়, তাহলে ইয়ারলি প্রচুর টাকা করে যাচ্ছে আর কি এক একটা ফ্যামিলির কাছ থেকে। তো সেখানে এত ভালো একটা চড়া টাইপ অফ একটা লাইট দেওয়া উচিত, কিরকম একটা নেগেটিভিটি ধরনের। আমি এরকম যেতে যেতেই একদিনকে না আমি ওদের সিকিউরিটি গার্ড যেটা নিচে থাকতো আর কি, ওদের বিল্ডিং এর ঠিক নিচে বসে থাকতেন উনি, আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে আপনাদের এই লিফটের লাইটটা এরকম ব্লিঙ্ক করে কেন দাদা? আপনাদের লিফটের লাইট এরকম ব্লিঙ্ক করে, কিরকম একটা লাগে, গা ছমছম একটা ব্যাপার, কি প্রবলেম বলুন তো? তখন উনি আমাকে বলছেন কি যে আসলে লিফটের লাইটটা না বৌদি অনেকবার চেষ্টা করা হয়েছে, নতুন লাইট যতবার লাগানো হয়েছে ততবারই না ব্লিঙ্ক করে, জানেন তো? ওই সিস্টেমটাতে কোনো গন্ডগোল আছে, ও ভয় ফয় পাবেন না, ও কোনো ব্যাপার না। ভয় ফয় পাবো না না, কিরকম একটা লাগে, আমরাও তো প্রচুর লিফট চড়ি রে বাবা, অনেক ফ্ল্যাটেই যাই, এইরকম কেন? এরকম তো কখনো দেখিনি, সারালেও সারে না। বলছে না অনেকবার সারানো হয়ে হচ্ছে কিন্তু সারে না, ওরকম ব্লিঙ্কই হতে থাকে, ওই সিস্টেমে গন্ডগোল আছে। বললাম আচ্ছা। তো তারপরে তো আবার পড়াচ্ছি, কন্টিনিউয়াস পড়াচ্ছি, তার সাথে সাথে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ওই আমি আরেকদিন খেয়েছি, সেটা হলো আমি সেদিনকে লিফটে করে যাইনি, আমি হচ্ছে গিয়ে সেদিনকে ওদের এমনি স্টেয়ার কেস দিয়ে গেছি। কি নাকি লিফটে কোনো একটা প্রবলেম হয়েছিল, লিফটটা চলছিল না, তো সিকিউরিটি গার্ডটা বলে দিয়েছিল যে বৌদি আপনি যাবেন না, আপনি না আজকে স্টেয়ার হ্যালো। ফার্স্ট ফ্লোরে উঠেছি, একটা বাচ্চা আর তার সাথে ওর মা, ওরা আর কি নিচে নামছে, আমি ওপরে উঠছি। ভদ্রমহিলা আমার দিকে তাকাচ্ছে এমন ভাবে যেন কি হয়ে গেছে। আমি উঠছি, উঠতে উঠতে বাচ্চাটা আমাকে বলে কি হ্যালো হ্যালো, একটু দাঁড়াও। আমি কি হয়েছে গো? তখন বলছে কি যে তুমি কোথায় এসেছো, কোথায় যাচ্ছ? তোমাকে তো আমি প্রথমবার দেখছি। আমি বললাম যে আমি এখানে ওই দুটো বেবিকে পড়াতে আসি। তখন বলছে যে আমাকে পড়াবে? আমিও তো একটা ছোট বেবি। বললাম হ্যাঁ পড়াবো, কেন পড়াবো না। ওর মায়ের দিকে তাকিয়ে হাসছি আর বলছি আর কি বাচ্চাটাকে। ওর মা কিরকম গম্ভীর ভাবে আমার দিকে না কটমট করে তাকিয়ে আছে, মানে যেন কি একটা করে ফেলছি আমি, এমন অবস্থা। তারপর ওর মা আমাকে বলছে কি তুমি কোন ফ্যামিলিকে পড়াতে আসো এখানে, কোন বাড়ির বাচ্চা?
আলাম ওই তো পড়ে অমৃতা বলে একজন ভদ্রমহিলা আছে, ওনাদেরকে পড়াতে আসি, ওনার বাচ্চাদেরকে। বলছে, ও আচ্ছা, ওনাদের ফ্যামিলির ব্যাপারটা শুনেছো কি? আমি বললাম যে, কি শুনেছি বলুন তো? বলছে কি, ও তার মানে তুমি কিছুই জানো না। যে ফ্লোরটাতে যাও সেই ফ্লোরটা কিন্তু একটু খতরনাক আছে, একটু বুঝে নিও, হ্যাঁ? সাবধানে থেকো কিন্তু। ভালোর জন্যই বলে দিলাম। ঠিক এরকম ভাবে বলেছে। বলার পরে না উনি তারপর বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। আমি উঠছি আর মনে মনে ভাবছি যে একটার পর একটা তো ঘটনা আমার জীবনে সেই ইন্দোর থেকে হয়ে আসছে। এবার আবার যে কি নতুন ঘটনা ঘটবে আমি মাথা দিয়ে আসছে না। আমি হাসছি, মনে মনে আমি হাসছিও, তার সাথে সাথে আমি যাচ্ছি, এরকম একটা ব্যাপার। যা হয় আর কি, হাসবো না কাঁদবো কিছুর ভিতরেই নেই আমি। তো উঠেছি, ওঠার পরে না আমি ঘরে ঢুকেছি ওদের আর কি। ঢোকার পরে তো আমাকে ওর ভদ্রমহিলার যে ওই অমৃতাদির যে মা আর কি, উনি আমাকে বলছে, কেমন আছো সাথী? আমি তো দুদিন ধরে একটুখানি বাইরে ছিলাম। আমি বললাম, হ্যাঁ তোমার সাথে দেখাও হয়নি। আমি তখন বলছি যে একটা কথা একটু জিজ্ঞাসা করবো। বলছে, হ্যাঁ। কি গো, তোমাদের এই ফ্লোরে কি কোনো ভুতুড়ে কোনো কারবার আছে? বলছে, কেন বলো তো? আমি যে ওই নিচের একজন ভদ্রমহিলা আমাকে বললো এরকম ভাবে। বলছে কি, এখানে অনেকে অনেক কথাবার্তা বলবে, তুমি অত পাত্তা দেবে না, বুঝেছো সাথী? পড়াতে আসছো, পড়িয়ে চলে যাবে। টাইমলি তো তুমি তো ফিস তো পেয়েই যাচ্ছ, আগের মাসের ফিসও পেয়েছো। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ফিস তো পেয়েছি, ফিস নিয়ে কোনো অসুবিধা নেই, তবে এমনি জিজ্ঞাসা করি। বলছে, না না অত জিজ্ঞাসা ফিজ্ঞাসা করতে হবে না, তুমি পড়াও বাচ্চাদেরকে, ব্যাস। এরকম বলে চলে গেল। আমি ভাবলাম যে কি রে বাবা, এরকম কেন বললো, এরকম রাফলি ভাবে কেন কথা বললো, এরকম ভাবে আর একটু রাফলি ভাবে উনি কথাটা শোনার পরে বলেছিল। তারপরে আমি ভাবলাম যে বয়স্ক মানুষ তো হয়তো এরকম ভাবে বলে ফেলেছে জিনিসটা। এবার বাচ্চা দুটোর যে মা, ওরা না, উনি হচ্ছেন গিয়ে স্কুলে যেতেন, স্কুল থেকে অনেক সময় না দুপুরবেলা চলে আসতেন, সেদিন সেদিন আমার সাথে দেখা হতো। আবার অনেক সময় না দেখা হতো না, উনি ধরো অনেক সময় একটু লেটেও হয়তো ফিরতেন, ঠিক আছে? ধরো আমি ওদেরকে পড়িয়ে ধরো 6:30 পৌনে 7টার ভিতরে বেরিয়ে চলে আসতাম, ওনার ধরো ফিরতে ফিরতে ধরো 8টা-5টা হয়ে যেত, আমার সাথে দেখা হতো না অনেক সময়, আবার অনেক সময় দেখা হয়েও যেত। এবার সেদিনকে, যেদিনকে ওনার মা আমাকে এরকম ভাবে বলেছে, অমৃতাদির সাথে সেদিনকে আমার দেখা হয়েছে। আমি যখন বেরোবো ঠিক অমৃতাদি সেই সময়টা ঢুকেছে ঘরে। আমি বলছি কি যে, দিদি এরকম না আমাকে বলেছে, তোমাদের কি কোনো ব্যাপার আছে? কারণ আমার কিন্তু বিয়ের এখন অব্দি 1 বছর হয়নি, আর আমার নিয়ম অনুযায়ী আমাকে কিন্তু বারণই থাকে আমাদের, যে শ্মশানের আশেপাশে যাবে না, কোনো কোনো হন্টেড প্লেস বা জেনে শুনে কোথাও যাবে না, এরকম বারণ করে দেয় আমাদেরকে। তোমাদের কি কোনো ব্যাপার আছে? কারণ আমাকে বলে দাও, আমার কিন্তু বিপদ হয়ে যেতে পারে। উনি তখন বলছেন যে, না না এরকম তো কোনো ব্যাপার নেই, কে বলো তো তোমাকে বলেছে? আমি বললাম, ওই তো নিচের ফ্ল্যাটের একজন ভদ্রমহিলা, আমি তো ওনাকে চিনি না, বাচ্চা নিয়ে উনি নামছিলেন, আমাকে এরকম ভাবে বলেছে। তখন বলছে, না না সাথী একদম পাত্তা দেবে না, এরা সমস্ত জানো তো ডিস্টারবেন্স ক্রিয়েশন করে আমাদের মধ্যে। আমার দুটো বাচ্চা, আমার হাজবেন্ড নেই, কত রকমের কত অসুবিধা বলো, তার ভিতরেও আমি কি করব বলো? তুমি কিছু মাইন্ড করবো না, তুমি কিন্তু প্লিজ পড়াতে আসবে, তুমি না আসলে কিন্তু আমার পুরো একদম প্রবলেম হয়ে যাবে সাথী, প্লিজ তুমি পড়াতে আসবে, কারণ আমি সারাদিন স্কুল করে এসে ওদেরকে নিয়ে বসতে পারি না, টায়ার্ড হয়ে যাই, আর দুটো বাচ্চা, স্বাভাবিক কথা হতেই পারে। আমি বললাম, না না আমি আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু ব্যাপারটা আমার নিজেরটাও তো একটু বুঝতে হবে। বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি বোঝো, কিন্তু প্লিজ কিছু মনে করো না সাথী, এই সমস্ত কথাবার্তা তুমি ইয়ে করো না, এন্টারটেনমেন্ট করো না। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, এরকম বলে জাস্ট আমি বেরিয়ে আসছি। তখন আমি না স্পষ্ট ভাবে একটা জিনিস নোটিস করলাম, সেটা হলো গিয়ে ওই ফ্ল্যাটটা থেকে, ওই ফ্ল্যাটের সামনে থেকে যেহেতু আমাকে লিফটে উঠতে হতো, আমি ওই লিফটে উঠবো, আমি লিফটে উঠে দরজাটা জাস্ট বন্ধ করেছি, দরজাটা বন্ধ করেছি, লিফটটা না চলছে না কন্টিনিউয়াসলি ভাবে, লিফটটা লাইটটা তো আরো ভাবে বেশি বেশি করে বোধহয় ব্লিঙ্ক করছে, বেশি বেশি করে ব্লিঙ্ক করছে লাইটটা। আর লিফটের দরজাটা ওই ইয়েটা, যেটা বলছে কোলাপসিবলটা, ওটা আমি বন্ধ করে দিয়েছি, কিছুতেই লিফটটা চলছে না জানো। আমি আবার লিফটটা ওপেন করলাম, এই দরজা দুটো ওপেন করলাম, দরজা দুটোকে ওপেন করে আবার আমি লাগালাম, তারপরে লিফটটা আমি আর বাটনও টিপিনি, হট করে চলে না একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে লিফটের দরজাটা খুলে বেরিয়ে এসেছি। কেমন জানি আমার মনে হচ্ছে কি যে যেই দরজাটা আমি খুললাম, বোধহয় কেউ আমার সাথে একটা উঠলো,
কেউ কিন্তু নেই, আমি একলাই কিন্তু লিফটে। কিন্তু আমার মনে হলো কেউ বোধহয় উঠলো আমার সাথে। পুরো স্পষ্ট আমি সেদিনকে ফিল করেছি। আর আমি যেই বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে আমার মনে হচ্ছে কি যে লিফটটা থেকে বেরিয়ে আমি কোনো রকমের গ্যারেজে চলে যাই। আমি দৌড় মেরে নেবে ওদের স্টেয়ারকেস দিয়ে নেবে বেরিয়ে যেই গ্যারেজে গেছি, লিফটের সামনেই দুটো মতন ধাপ আর কি স্টেয়ারকেস ছিল। স্টেয়ারকেস দিয়ে নেমে যেই আমি গ্যারেজে গেছি, সিকিউরিটি গার্ডটা না কারোর সাথে একটা কথা বলছিল, অন্য একটা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওনারা আমাকে দেখে না বলছে কি হয়েছে বৌদি, কি হয়েছে? আমি বললাম, কিছু না, আমার এরকম কিছু না। বলছে কি হয়েছে বলো না। আমি আর কিছু সেদিনকে বলিনি, আমি এমন হয়ে গেছি, একটু ভয় পেয়েছি। আমি কোনো রকমে সেদিনকে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে এসে আমি ভাবছি আমার বরকে এই কথাবার্তাগুলো বললেই তো বলবে ছেড়ে দাও দরকার নেই। আমি রাত্রিবেলা অনেকক্ষণ সেদিনকে ভেবেছি যে কি ব্যাপারটা হচ্ছে, কিছু গন্ডগোল আছে। আর কিছু দেখো ওরকম ভাবে তো ছাড়াও যায় না, এক্স্যাক্টলি কিছু না জানতে পারলে তো কিছু ছাড়াও যায় না, না ওরকম ভাবে ছেড়ে চলে আসলে তারপরে দেখলাম হয়তো অ্যাকচুয়ালি কিছু ছিলই না। আমার ওখান থেকে চলে আসলাম, আমার বাচ্চা দুটোকে পড়ানো বন্ধ হয়ে গেল, একটা ছোটখাটো একটা ইনকামও বন্ধ হয়ে গেল, এটাও হয়ে যেতে পারে আমার সাথে। তো তারপরে আস্তে আস্তে করে ডিসেম্বরও কমপ্লিট হয়ে গেল, জানুয়ারিও কমপ্লিট হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বাচ্চা দুটোর বার্থডে ছিল, এই বছর ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। তো আমাকে আর আমার হাজবেন্ডকে দুজনকে ওরা নেমন্তন্ন করেছে, খুব ভালোভাবেই নেমন্তন্ন করেছে যে তোমরা আসবে। তখন ও আমাকে বললো যে হ্যাঁ যাবো, তুমি যেখানে পড়াতে যাও ওখানে তো আমার যাওয়াও হয়নি কোনো সময়, শুনেছি যে ভালো জায়গাতে থাকে, দেখতে যাবো না হয়। আমি ঠিক আছে। আর বাচ্চা দুটোর এমনি ফটো আমি তুলে নিয়ে এসেছিলাম সেলফি, তো ও দেখেছিল। আর আমার বর বাচ্চাদের প্রচন্ড ভালোবাসে, হয়তো সবসময় থাকতে পারে না, নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু বাচ্চাদের বেসিক্যালি প্রচন্ড ভালোবাসে, গল্পও খুব শোনে। তো গেছে আমার সাথে। তো নিচেই আমরা ছিলাম, ওদের নিচে গ্যারেজটাতে সমস্ত গাড়ি যাদের থাকে তাদেরকে বোধহয় বলেছে, ওরা বোধহয় সরিয়ে দিয়েছে গাড়িগুলো, ওখানে প্যান্ডেল করে নিয়ে ওরা ভালো মতন করে বড় করেই আর কি ওদের জন্মদিনটা করেছে। তো এবার আমাকে অমৃতা দিয়ে বলেছে যে যাও সাথী, তুমি মনে হচ্ছে তোমার বরকে নিয়ে আমাদের ওপরের ফ্ল্যাটটাও দেখিয়ে নিয়ে আসো, যে কোথায় তুমি বসে পড়াও, দেখিয়ে নিয়ে আসো ওকে। ওপরে আছে আমার শ্বশুর শাশুড়ি মা তিনজনেই আছে, তুমি বরঞ্চ যাও। তো আমি বললাম ঠিক আছে। তো আমি ওকে নিয়ে অ্যাজ ইউজুয়াল লিফটে উঠেছি। লিফটের লাইট ব্লিঙ্ক করছে কন্টিনিউয়াস ভাবে। ও বলছে কি লাইটটা ব্লিঙ্ক করে কেন? আমি জানি না গো, এটার প্রবলেম, এটা সিস্টেমেরটাই প্রবলেম আছে। বলছে আচ্ছা। আমরা দুজনেই বেরিয়েছি লিফটের মধ্যে থেকে, বেরিয়ে অ্যাজ ইউজুয়াল ওদের ঘরে গেছি। ঘরে গিয়ে সমস্ত কিছু দেখলাম, ভালোই লাগলো, ওদের সাথে কিছুক্ষণ গল্পও করলাম। করে আবার যখন বেরিয়ে এসেছি, কেন জানি না আমার বর ওরকম কখনো হয় না, ঘরে হয়তো হাত ফাত ধরে ফরে আমার, কিন্তু ওই রকম ভাবে হাতটাকে চেপে লিফটের কাছে এসে আমাকে বলছে যে এই জায়গাটাতে তোমার কিছু ফিল হয় না কখনো? মানে বলছে যে কিরকম একটা নেগেটিভ মতন একটা, আর তারপরে দেখো না কিরকম একটা জানি বিচ্ছিরি একটা পচা মতন একটা গন্ধ আসছে না কিরকম একটা। আমি বললাম কোথায়, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না এখান থেকে। বলছে না মাম্পি, এখানে একটা গন্ধ আসছে কিরকম একটা, দেখো। আর তুমি, তারপরেই না আমার হঠাৎ করে চোখ গেছে ওই দরজাটা যেটা সবসময় বন্ধ থাকে আর কি, ওই তালা বন্ধ ঘরটা, এই দরজাটা, ওটার নিচ দিয়ে না হালকা হালকা কিরকম একটা জানি রক্তের মতন একটা আসছে আর কি, নিচটা দিয়ে, দরজাটার নিচটা দিয়ে। আমি না দেখে, আমি আর ও দেখে দুজনেই এমন ভাবে চমকে উঠেছি। ও আমাকে বলছে কি ভেতরে কি কেউ থাকে, কিন্তু তালাটা তো পুরো জং ধরা, এই তো বোঝাই যাচ্ছে যে বহুদিন ধরে কেউ দরজাও খোলে না। আমি বললাম না তো। সঙ্গে সঙ্গে না আমি নিচে ফোন করে দিয়েছি, অমৃতাদিকে নিচে ফোন করেছি। আর ও কি করেছে, ও সঙ্গে সঙ্গে ভেতরে চলে গেছে ডাক দিতে ওই মাসিমা মেসমশাইকে, অমৃতাদি শ্বশুর শাশুড়ি আর অমৃতাদির মাকে। আমিও অমৃতাদিকে ফোন করেছি, যে ফোনে ওনাকে প্রথম থেকে পাচ্ছিলাম না, সেই জন্য আমি না লিফটে করে নিচে নেমে গেছি, জাস্ট 3টে ফ্লোর নিচেই তো আমি নিচে নেমে গেছি। তো আমি অমৃতাদিকে গিয়ে বলছি, অমৃতাদি বলে কি ইম্পসিবল, ওই ঘরটাতে তো কেউ থাকেও না, ওই ফ্ল্যাটটাতে যেটা তুই বলছিস। আর আমি চলো না গিয়ে দেখতে পাবে। তো ওনারা উঠেছেন, আমার বড় নিয়ে চলে এসছে ভেতর থেকে আর কি ওনাদেরকে। ও মা দেখি কি কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। আমি আর আমার বর যেটা দুজন মিলে যেটা দেখতে পেলাম, কিচ্ছু নেই, পুরো পরিষ্কার।
আমরা দুজনেই না একদম ইয়ে হয়ে গেছি, মনে হচ্ছে কি দুজনেই কি ইলিউশন ফিল করলাম না কি। তখন অমৃতা দি বলছে, দেখ এখানে কিছুই নেই, এদিকে তুই আবার হই হট্টগোল করে দিচ্ছিস, পার্টিটা পুরো একদম বেকার করে দিচ্ছিস, চ চ চ চ চ চ, একদম এগুলো এন্টারটেনমেন্ট করিস না, কি দেখতে কি দেখেছিস না দেখেছিস তোরা। তো আমরা না নিচে নেমেছি, নিচে নেমে খাওয়া দাওয়া করেছি। আমার বর কেন জানি না পুরো স্টপ, কোনো কথাবার্তাও ঠিক মতন করে বলছে না, একটু ইরিটেট হচ্ছে কন্টিনিউয়াস। বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে আমাকে বলে কি তুমি আর যাবে না ওখানে পড়াতে। আমি বললাম কেন, পড়াতে যাব না কেন, ভালো টাকাও দেয়, তার সাথে সাথে তোমার ভালো মতন বাচ্চাগুলোর পড়াশোনা চলছে, এটা তো দায়িত্ব না, একটা সেশন শেষ করাটাও তো একটা দায়িত্ব। তখন বলছে যে না আর যেতে হবে না, কারণ ওই ফ্ল্যাটটাতে না কোনো ভূত আছে। আমি বললাম ভূত, দেখ আজকালকার দিনে এসব কিছু হয় নাকি। বলছে কি না না, ও কোনো না কোনো নেগেটিভিটি আছে মাম্পি, তুমি বুঝতে পারছো না। আমার ডাকনাম তোমার, আমি তোমাকে আগেও গল্পতে বলেছি, আমার ডাকনাম মাম্পু, কিন্তু মাম্পুটাকে অনেক সময় মাম্পি মাম্পা অনেকেই অনেক কিছু বলে, তো ও আমাকে মাম্পি বলেই ডাকে আমার বর। তো বলছে যে না তুমি যাবে না। তখন আমি বলছি না, যেতে আমাকে হবেই, কারণ পড়ানোটা একটা দায়িত্বের ভিতরে পড়ে, আর বাচ্চাগুলোর সাথে আমি সেটও হয়ে গেছি, এরকম ভাবে হয় নাকি। তখন বলছে যে ঠিক আছে তুমি যাও, কিন্তু সাবধানে থাকবে, আর কোনো অসুবিধা হলে তুমি যাবে না, সেরকম হলে যদি দেখো আজকে ভালো লাগছে না এরকম যাবে না, এরকম না করতে করতে দেখবে ওরাই তোমাকে বলবে আর আসতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে না হয়। তো ওদেরকে বার্থডে ফার্থডে হয়ে গেছে, তো ওর মা আমাকে বললো যে মে মাসে ওরা একটু ঘুরতে যাবে। তো আমি বললাম যে মেতে ঘুরতে যাবে, বলছে হ্যাঁ। ফেব্রুয়ারি তো জাস্ট কমপ্লিট হচ্ছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অনেক দেরি আছে। বলছে যে না আমরা মে মাসে যাব সাথী, কিন্তু তোমাকে আমি এখন থেকেই বলে রাখছি। তো আমি যখন বললাম যে মেয়েতে ঘুরতে যাবে, সেটা এখনো অনেক টাইম আছে, অসুবিধা তো নেই। বলছে যে না মেয়েতে ঘুরতে যাব ঠিকই, কিন্তু তোমাকে আমি আগে থেকেই জানিয়ে রাখছি গো ব্যাপারটা, তুমি কিন্তু কটা দিনের জন্য ছুটিতে যাবে, কিন্তু আমরা কিন্তু তোমাকেই রাখবো। তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, এখন তো সবে মাত্র ফেব্রুয়ারিও শেষ হয়নি, ওদের বার্থডে পরে পরেই ওর মা আমাকে বলেছে জিনিসটা। আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই। তখন তারপরে তো ওদেরকে ফেব্রুয়ারিতে পড়াচ্ছি। এবার আমার এখনো মনে আছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের তোমার বলতে গেলে ওই 27 তারিখের দিন আমাকে ওর মা বললো কি ওদের বাড়িতে কিছু একটা পুজো আছে, তো ও বললো যে আজকে তোমাকে আসতে হবে না। আমি বললাম ঠিক আছে, আসতে হবে না যখন, কেন কোনো অসুবিধা আছে? বলছে না আমাদের বাড়িতে পুজো আছে তো সাথে অনেক গেস্ট আসবে, সেদিনকে তুমি না এসো না গো। আমি বললাম আচ্ছা। আমার শুনে একটু কিরকম লাগলো, কারণ আমাকে নেমন্তন্ন করলো না, গেস্ট আসবে এদিকে বলছে। আমি কেউ আমি যে হতে পারে হয়তো ওদের পার্সোনাল কোনো ব্যাপার, আমাকে হয়তো নাই ওখানে হয়তো ডাকতে পারে, তো আমি এই জিনিসটা ইগনোর করে গেছি। এবার মার্চে এসছে, মার্চে তো অ্যাজ ইউজুয়াল পড়াতে যাচ্ছি, রোজই পড়াতে যাচ্ছি। এবার আমি মার্চের 10 তারিখে, আমার এখনো মনে আছে 10 তারিখে আমি ওকে পড়াতে বসেছি বাচ্চা দুটোকে। তখন বাজে হচ্ছে গিয়ে 6টা 10 বিকেলবেলা। আমি পুরোপুরি ভাবে ফিল করছি, দেখতেও পাচ্ছি ওই সামনের ওই বারান্দাটার ওখানে, ওদের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি ওই জানলাটার পর্দাটা পুরো ফাঁক হওয়া, একটা কেউ হাত দিয়ে পর্দাটাকে পুরো ধরে দাঁড়িয়ে আছে। চেহারাটা দেখতে পাচ্ছি না, কারণ ঘরটা যেহেতু পুরো অন্ধকার, হাতটা পুরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমি ভাবছি ঘরটাতে কেউ থাকে বা কিছু তো ব্যাপার আছে, কারণ এই নিয়ে আমি দুবার দেখছি জিনিসটা, এরকম তো ঠিক হচ্ছে না ব্যাপারটা আর কি। তো আমি ও সেদিনকে অমৃতাদি বাড়িতেও ছিল। অমৃতাদি ওদেরকে পড়াতে পড়াতে না ওনারা কেউ কখনো আমাকে ডিস্টার্ব করতো না, এটা একটা ভীষণ ভালো জিনিস ছিল, ওনারা কেউ আসতো না, আমি যে কি পড়াচ্ছি না পড়াচ্ছি সেটা আমারই ব্যাপার থাকতো। আর বাচ্চাগুলোকে আমি খালি যাওয়ার আগে বলে দিতাম যে এই হোমওয়ার্ক গুলো আছে ওদেরকে করিয়ে দেবে। তো এবার অমৃতাদি সেদিনকে না বেরিয়েছে, আর ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে কি গো সাথী কি করছো, কি পড়াচ্ছো আজকে ওদেরকে? আমি বললাম এই তো পড়াচ্ছি অমৃতাদি। তখন বলছে যে কিছু হয়েছে সাথী? আমি বললাম যে না, দেখো না ওই জানালাটা থেকে না কেউ একটা দেখছিল আমাকে। বলছে কি আবার? আমি বললাম হ্যাঁ আবার।
তখন অমৃতাদি আমাকে বলছে, সাথী তোমাকে একটা কথা আমি বলে রাখছি, তুমি না আর একলা একলা যাতায়াত করবে না। আমি আমার অ্যাটেন্ডেন্টকে বলে দেবো, উনি যেন তোমাকে যেন নিচ থেকে নিয়ে আসে, আবার নিচে যেন তোমাকে দিয়ে আসে ওই গ্যারেজের ওখানে। আমি বললাম কেন গো? বলছে কি, এর থেকে তুমি আর আমাকে বেশি কোনো প্রশ্ন করো না সাথী, আমি তোমাকে উত্তর দিতে চাই না। তুমি ওদেরকে পড়িয়ে নাও, আমি ঘরে যাচ্ছি। আমি তখন ভালো মতনই বুঝতে পেরেছি কিছু তো একটা ব্যাপার আছে, কারণ এমনি এমনি কিন্তু উনি বলছেন না, বা কিছু একটা ব্যাপার আছে, জিনিসটা পুরোপুরি ভাবে বুঝতে পারছি আমি। তখন আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছি যে, কিরে, তোরা কি কিছু জানিস ওই জানলাটাতে কে থাকে, বা ওই ফ্ল্যাটটাতে, ওই বাড়িটাতে, ওই ঘরটাতে কে থাকে, তোরা কি জানিস? তখন ওরা ভীষণ স্মার্ট ছিল, আর তার সাথে সাথে কিন্তু প্রচন্ড ম্যাচিওর বাচ্চা ছিল। ওইটুকুনি বয়সে যে এতটা ম্যাচিউরিটি! ওদের ডাক নাম ছিল হচ্ছে গিয়ে বিট্টু আর বিল্টু। মেয়েটার নাম ছিল বিল্টু আর ছেলেটার নাম ছিল বিট্টু, দুটো যমজ বাচ্চা ওনার। এবার বিট্টু যে ছেলেটা, ও আমাকে বলছে কি যে, তুমি জানো ওই ঘরটাতে, ওই ফ্ল্যাটটাতে ঘোস্ট থাকে। তখন আমি বলছি, ঘোস্ট থাকে? তোমরা কি জানো ঘোস্ট কাকে বলে? বলছে কি, হ্যাঁ, ইউ নো হোয়াট, আমার মামিও ফিল করেছে। ওরা ওর মাকে মমি বলে ডাকতো আর কি, মামি মামি বলে ডাকতো। বলছে আমার মামিও ফিল করেছে, রাত্রিবেলা কেউ ওই জানলাটাতে না এসে দাঁড়ায় ভেতর থেকে। আর তুমি জানো ম্যাম, আমিও দেখেছি ওই জানলাটাতে না অনেক সময় কেউ রাত্রিবেলা সত্যি সত্যি দাঁড়িয়ে থাকে। ঠিক এরকম ভাবে বলছে আমাকে। তখন আমি পুরো বুঝতে পারছি বাচ্চাগুলো যখন বলছে কিছু তো একটা ব্যাপার আছে, কারণ আমিও দেখেছি, আমার বড় দেখেছে। আগের দিন কিন্তু ওখানে রক্ত লাল লাল মতন ভেসে ভেসে আসছিল ওই দরজাটার নিচ থেকে। পরে হয়তো আমরা আর কিছু দেখতে পেলাম না। তখন এবার একটা জিনিস তোমাকে আমি বলছি, আমি জানি না কেন আমার এই সমস্ত বিষয়ে কিন্তু ভীষণ ইন্টারেস্ট থাকে। আমি কিন্তু ভীতু মানুষ হলেও আমার প্রচন্ড ইন্টারেস্ট কিন্তু থাকে। যতক্ষণ না আমি গল্পটা, মেইন জিনিসটা জানতে পারবো যে কি ঘটেছিল, ততক্ষণ অব্দি না আমারও ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করে না। জানি এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। আর সব থেকে বড় কথা যেটা বলবো না, সেটা এই সমস্ত জিনিসপত্র না সবার সাথে ঘটে না কিন্তু, ঠিক আছে? ঘটে না। যার ভিতরে কিছু না কিছু হয়তো পাওয়ার বা তোমার কিছু না কিছু হয়তো এবিলিটি থাকতেই পারে, যার জন্য জিনিসটা ঘটছে। তো যাই হোক, ঠিক আছে, যেতে হবে, কিছু করার নেই, সবের ভিতর দিক দিয়ে ইটস আ লাইফ, কিছু বলার নেই। তো এবার ব্যাপারটা হলো, আমি এটা শোনার পরে তখন আর অমৃতা দিকে বা ওনার মাকে বা ওনার শ্বশুর শাশুড়ির সাথে আমি কোনো কথা বলিনি। আমি জাস্ট এটা শোনার পরে ওদেরকে পড়িয়ে আমি অ্যাজ ইউজুয়াল বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পরে আমি জাস্ট ভাবছি যে কিছু তো একটা ব্যাপার আছে, আমাকে এটা জানতে হবে। যতদিন না আমি জানতে পারছি ততদিন অব্দি এই জিনিসটার থেকে আমি ছাড়বো না, কারণ আমি যখন দেখতেও পাচ্ছি, আমি যখন ফিলও করতে পারছি কিছু তো ব্যাপার আছে, সেটা আমাকে বুঝতে হবে। তো এটা আমি নিজে নিজেও বুঝতে পেরে গেছিলাম আর কি। তো তারপরে আবার ওদেরকে পড়াচ্ছি আর কি। আমি অনেক কিছুই ফিল করি অনেক সময়। ধরো আমি যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে কি, যেই আমি লিফটটা থেকে বেরিয়েছি তখন আমার মনে হচ্ছে কিছু কেউ আমার পিছন পিছন ওদের ঘর অব্দি হেঁটে হেঁটে যাচ্ছে। আমি সামহাও কিন্তু একটু ফুটের আওয়াজ পেয়েছি অনেক সময় আমি পেয়েছি, ঠিক আছে? কারণ আর আমার একটা ব্যাপার আছে কি, আমি যেহেতু একটু চলাফেরা খুব দৌড়াদৌড়ি করে করি আর কি, সেই কারণে আমি সবসময় কিন্তু আমার পায়ে পরি, ফ্ল্যাট পামশুগুলো পরি, রাবারের যে পামশুগুলো হয়, খুব ওই রাবারের পামশুগুলো আমি পরি, যাতে আমি যখন চলি পায়ে কিন্তু কোনো আওয়াজ তুমি পাবে না, কারণ রাবারের কোনো জিনিসে চট করে আওয়াজ থাকে না। যদি তুমি জল যদি লাগে বর্ষাকালে, তখন হয়তো কচকচ করে কোনো আওয়াজ হতে পারে, আদারওয়াইজ ফ্লোরে চললে ওই জুতোতে তোমার কোনো আওয়াজ হবে না। এমনি ওই জুতোতে যখন আমার কোনো আওয়াজ যখন হচ্ছে না, পিছন থেকে যদি কেউ হেঁটে হেঁটে যদি আসে, আমি কিন্তু বুঝতে পারবো যে কেউ একটা হাঁটছে। আমি এটা ফিল করেছি, একবার নয় অনেকবার আমি ফিল করেছি, একাধিকবার। এতগুলো মাস জুড়ে বাচ্চাগুলোকে পড়িয়েছি, আমি ভালো মতন করে ফিল করেছি। তো তারপরে মার্চ মাসটা কমপ্লিট হলো। এপ্রিলে ওরা বলল
যে মে মাসের ট্রিপটা ওরা যাচ্ছে না, এপ্রিলের ওরা সেকেন্ড উইকে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, সেকেন্ড উইকে যাচ্ছ তোমরা? বলছে হ্যাঁ সেকেন্ড উইকে যাচ্ছি সাথে, কয়েকটা দিনের জন্য ঘুরতে, তুমি বরঞ্চ আমি এসে যাব, তোমাকে আমি বলে দেবো, জাস্ট 1 উইক পর থেকে তোমাকে আমি ফোন করেই দেবো। বললাম ঠিক আছে। এপ্রিলের ওরা সেকেন্ড উইক নাগাদ ঘুরতে চলে গেল। আমাকে 1 উইক মতন ছুটিও দিয়েছিল আর কি। তো 1 উইকের ছুটিটাতে ভালোই ছিলাম, কিন্তু আমার না হঠাৎ করে প্রচন্ড জ্বর এসেছিল, জানো তো, ভালোই জ্বর এসেছিল। আর জ্বরের সাথে সাথে আমি রাত্রিবেলা অনেক সময় ঘুমের ভিতরে একটা জিনিস নোটিস করতাম, যে আমি না ওই লিফটটা থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমি যেই ওদের ঘর অব্দি যাচ্ছি, বেলটা রিং করছি, আমাকে বোধহয় কেউ পিছন থেকে এসে না আমার গায়ে হাত দিচ্ছে। এটা আমি পুরো স্পষ্টভাবে আমার স্বপ্নে রাত্রিবেলা দেখতে পেতাম। আমি টানা ওই একটা উইকে কিন্তু বলতে পারো আমি রোজই ওই স্বপ্নটা দেখেছি। আমি যেই পিছন থেকে ঘুরতাম আমি আর কিছু দেখতে পেতাম না। আমি কি বলতো, স্বপ্নটা আমার ভেঙে যেত, ঘুমটাও ভেঙে যেত। এভরি নাইটে এই জিনিসটা আমার সাথে ঘটতো। এবার ওরা যখন ফিরে আসে ট্রিপটা করে ফিরে আসার পরে আমাকে বলে কি, এপ্রিল মাসটা তুমি বরঞ্চ ছেড়ে দাও সাথী, তোমাকে আসতে হবে না, তোমাকে আমি ফিসটা দিয়ে দিচ্ছি, তুমি মে মাসেই নয় এসো। আমি বললাম ঠিক আছে, আমি মে মাসেই নয় আসবো। ফার্স্ট মে তো ছুটি ছিল, সেকেন্ড মেতে আমি যাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সেকেন্ড মেতে ওরা কোথায় যাবে, আবার বাইরে একটু যাওয়ার আছে, তো ওরা ছুটি দিয়েছিল, আমাকে ওরা ছুটি দিয়েছিল। থার্ড মেতেও ভেবেছিলাম যাবো, কিন্তু থার্ড মেতে আমার একটা কি অনুষ্ঠান বাড়ি পড়েছিল, আমার দিদির অ্যাকচুয়ালি মেয়েটার বার্থডে ছিল, সে কারণে আমি ওখানে চলে গেছিলাম। তো আমি ফুল অ্যান্ড ফাইনালি ফোর্থ মেতেই গেছি আর কি। ফোর্থ মেতে গেছি। তো এবার যেটা বলছি সেটা হলো গিয়ে না, আমার নিজের বিশ্বাস হয় না যে কোনো মানুষ যদি অনেকগুলো বছর হয়ে গেছে, সেই 2020 সালে যদি কেউ চলে গিয়ে থাকে, এতগুলো বছর পরে দেখা দেবে বা এরকম ভাবে যে হবে, সেটা ভাবতেও পারিনি। আমি অ্যাজ ইউজুয়াল লিফটে উঠেছি, লিফটে উঠে আমি তো লাইট তো কন্টিনিউয়াস ব্লিঙ্ক করছে, ওই দিনকে মানে আরো বেশি বেশি করে ব্লিঙ্ক করছে এমন অবস্থা। আমি লিফটের দরজা খুলেছি, খুলে বেরিয়েছি, বেরিয়ে আবার লিফট থেকে হেঁটে হেঁটে ডান দিকে ঘুরে আর কি হেঁটে যেতে হবে। তো যাচ্ছি হেঁটে 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 গিয়ে ওদের ডোরটা রিং করিনি, কিন্তু রিং করবো, জাস্ট ডোর বেলটা রিং করবো, দরজাটা না খুলে দিল। ঘরের ভিতরে একটা লাল রঙের বাল্ব চলছে, আচ্ছা, লাল রঙের বাল্বটা জ্বলছে। আমি পুরো স্পষ্ট কিন্তু দেখতে পেয়েছি ভদ্রলোককে, বেশ হাসি খুশি ভদ্রলোক, চশমা পরেছে, চশমাটা রিমলেস চশমা, আর গাটার ভিতরে না সাদার ভিতরে বোধহয় কোনো চেক চেক হবে, সাদাটা ছিল, সাদা রংটা ছিল জামায়, কিন্তু চেক চেক, কিন্তু গেঞ্জি পরে আছে ভদ্রলোক। আর প্যান্টটা আমার মনে হচ্ছে, বা আমি যখন দেখেছি আমার তো এখনো মনে আছে, ফোল্ড করেছিল, নিচটা না ফোল্ড করেছিল, ওটা জিন্সের প্যান্টই ছিল। কারণ কি তোমাদের এই ফর্মাল প্যান্টস গুলো যদি ফোল্ড করো না, অতটা ভালো করে কিন্তু ফোল্ড হয় না, একটু উঠে উঠে থাকে, যা হয় আর কি, ন্যাচারাল কথা। জিন্সের প্যান্টটা ফোল্ড করলে যেরকম একটু থিকনেসের জন্য খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে থাকে। আর আমি সব জিনিসপত্র খুব ভালো মতন করে না নোটিস করি, যেহেতু প্রফেশনালি আমি একজন আর্ট কলেজ থেকে পড়াশোনা করা আর্টিস্ট মানুষ, সেই কারণেই বলছি, আমি খুব খুব ভাবে ভালো মতন করে সব জিনিসপত্র নোটিস করি। যখনই দরজাটা খুলেছেন, আমি পা থেকে পুরো মাথা অব্দি লোকটা দেখেছি, লাল রঙের লাইটটা জ্বলছে, পুরো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। লোকটা বেশ হাসি খুশি, আমাকে বলল যে আসো। আমি বললাম যে আপনি কে? হ্যাঁ আপনি কে বলুন তো? বলছে যে বসো, আমি তোমাকে ওদেরকে ডেকে দিচ্ছি। আমি বললাম আচ্ছা। এবার আমি গিয়ে চুপচাপ সোফাতে বসেছি। ওদের দরজা থেকে ঢুকেই না বড় ডাইনিং টেবিলটা, তার সাথে ওদের কিচেনের ইয়েটাও অ্যাটাচ করাই আর কি, বুঝতে পেরেছো? ডাইনিং হলটার ভিতরে না একটা ছোট মতন একটা সেন্টার টেবিলও দেওয়া আছে, তার পাশে একটা বিরাট বড় একটা সোফা বসানো আর কি, খুব সুন্দর করে আর কি সেট আপটা করা। তো আমি সোফাটাতে গিয়ে বসেছি, আমি দেখতে পাচ্ছি ঘরের ভিতরে কিন্তু সবই দেখতে পাবে, লাল রঙের ওই, বুঝতে পারছো তো কি ধরনের ডিম লাইটটার কথা বলছি আমি, রেড কালারের ডিম লাইট যেটা বলছি আমি। তো দেখতে তুমি সবই পাবে। এবার কি বলতো, চড়া লাইট হলে কি আরো স্পষ্ট ভাবে দেখা যায় সব জিনিসপত্র। আমি ভাবছি যে কি রে বাবা,
এরকম এই লোকটা কে, উদ্ভব একটা লোক তো, আমি তো কখনো এই লোকটাকে ওদের বাড়িতে দেখিনি। আর লাইটও বা এরকম লাল লাইটটা জ্বালাই রেখেছে কেন? একটা তো চড়া লাইট জ্বালাতেই পারে রে বাবা। আর তখন আমি তখন আমি নিজেই না উঠে গিয়ে না লাইটটা জ্বালিয়েছি, ঘরের লাইটটা জ্বালিয়েছি। আমি তখন দেখতে পাচ্ছি কি ভাই, এ তো ভেতরে যে চলে গেল, ওই লোকটাকে আমি দেখেছি। আমি যখন সোফায় বসেছি, ওদের ডাইনিং হলের পাশ দিয়ে একটা ছোট্ট মতন প্যাসেজ চলে গেছে সোজা। ওই ছোট মতন প্যাসেজটা গিয়েই আর কি ওদের বেডরুম গুলো আর কি ভেতরে। তো লোকটাকে আমি দেখেছি প্যাসেজটার ভিতরে ঢুকে যেতে। তারপরে আর দেখতে পাচ্ছি না। আমি লাইটটা জ্বালিয়ে বসে আছি কম করে না 5 মিনিট হয়ে গেছে। তো এবার উনি তো বললেন আমাকে যে আমি ডেকে দিচ্ছি ওদেরকে। তো বাচ্চাগুলো তো তিরিং বিরিং করে লাফাতে লাফাতেও আসে, যা হই হুল্লোড় করে, বাচ্চারা যা ঘরে যা থাকলে যা হয়। আর কেউই দেখে আওয়াজও নেই, কিছুই নেই। আমি না উঠে ওদের বেডরুমে গিয়ে নক করেছি। সঙ্গে সঙ্গে না ওই অমৃতাদির যে শ্বশুর মশাই আর শাশুড়ি মা, ওনারা বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে দরজা খুলে বলছে, আরে তুমি তুমি কি করে ঘরে ঢুকলে? আমি বললাম যে আমাকে তো একজন ভদ্রলোক দরজা খুলে দিল। বলছে ভদ্রলোক দরজা খুলে দিল? কে দরজা খুলে দিয়েছে তোমাকে? আমরা তো সবাই ভেতরে ছিলাম। আমি বললাম যে হ্যাঁ, আমাকে একজন ভদ্রলোক দরজা খুলে দিয়েছে। বলে কি তুমি কি দরজায় বেল দিয়েছিলে? আমি বলছি যে আমার তখন না ওই সিচুয়েশনটাতে আমার মাথায় নেই বেল দিয়েছিলাম নাকি দিইনি। আমি কোনো উত্তরই দিচ্ছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। ওনারা সঙ্গে সঙ্গে বলছে, এই অম্রু, অম্রু অম্রু করে ডাকতো ওনার ছেলের বউকে আর কি, বাচ্চা দুটোর মাকে। বলছে অম্রু অম্রু, দেখ তো ওদের টিউশন টিচার এসে গেছে, দেখ 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 দরজা খুলে কি করে ঢুকলো রে বাবা, দরজাটা কি খোলাই ছিল নাকি আজকে? তখন উনি বেরিয়ে এসেছেন। উনি আমাকে বেরিয়ে এসে বলছে, আরে সাথী তুমি এসে গেছো? আমি বললাম হ্যাঁ, আমি একটু আজকে তাড়াতাড়ি এলাম। আমার কালকে তো আমার আসা হয়নি, সেই জন্য ভাবলাম একটু বেশিক্ষণ ধরে ওদেরকে পড়াবো। বলছে তুমি ঘরে কি করে ঢুকলে গো, দরজা খোলা ছিল? আমি বলছি কি না, দরজা তো খোলা ছিল না, তবে দিদি তোমাদের বাড়ি থেকে কেউ এসছে? বলছে কে আসবে, কেউ তো আসেনি। আমি বলছি কি আমাকে যে একজন ভদ্রলোক দরজা খুলে দিলেন। বলছে ভদ্রলোক দরজা খুলে দিলেন? উনি সঙ্গে সঙ্গে না পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বলছে ভদ্রলোক দরজা খুলে দিলেন? আমি বললাম যে হ্যাঁ, আমাকে তো একজন বেশ লম্বা চওড়া হাসি খুশি বেশ ভদ্রলোক হাসতে হাসতেই দরজা খুলে দিলেন। আর বললেন বসো, আমি ওদেরকে ডেকে দিচ্ছি। বলছে কিরকম দেখতে ছিল? আমি বললাম যে বেশ লম্বা, হেলদি ছিল। বলছে কি পরেছিল? আমি বললাম একটা গেঞ্জি পরেছিল, তবে কালারটা দিদি ঠিক মতন বলতে পারবো না, কারণ লাল রঙের ডিম বাল্বটা তোমাদের জ্বলছিল তো, সাদার উপরেই বোধহয় কোনো জামা পরেছিল আর ফুল প্যান্ট পরেছিল আর কি। বলে ফুল প্যান্টটা কি জিন্স ছিল? আমি বললাম হ্যাঁ, বোধহয় জিন্স ছিল, ফোল্ড করা ছিল নিচটাতে, আমি এটা লক্ষ্য করেছি ভালো করে। বলছে যে তুমি কি অজয়কে দেখেছো? আমি বললাম অজয়টাকে? বলছে দাঁড়াও তুমি বসো, আমি আসছি। উনি সঙ্গে সঙ্গে না ওনার ঘরের ভেতর থেকে একটা ফটোগ্রাফ নিয়ে এসে আমাকে বলছে তুমি দেখো তো এই ভদ্রলোককে তুমি দেখেছো কিনা। আমি বললাম হ্যাঁ, আমি তো এই ভদ্রলোককে দেখেছি। বলে তুমি ওকে কি করে দেখতে পারো সাথী? ও তো মরে গেছে, ও তো মারা গেছে, ও তো আমার হাজবেন্ড। আমি না ওটা শোনার পরে আমি বলছি কি যে তুমি কি বলছো অমৃতাদি? বলছে হ্যাঁ, ও অজয় আমার হাজবেন্ড সাথী, ও তো মারা গেছে, তুমি ওকে কি করে দেখতে পারছো? আমি বললাম আমাকে দরজা খুলে দিয়েছে উনি, আর আমি ঘরে ঢুকেছি। তখন উনিও চমকে উঠছে, আমিও এরকম হয়ে যাচ্ছে। আমার আর তখন মাথায় কাজ করছে না। আর একটা ব্যাপার আছে, আমি যখন অতিরিক্ত পরিমাণে টেনশন করে ফেলি না, আমি যখন ভয় পাই বা টেনশন করে ফেলি ভেতর থেকে, আমার না কানের পিছন থেকে না আসতে আরম্ভ করে, সোয়েটিং আরম্ভ হয়ে যায়। আর তখন না কি বলতো, প্রেশারটা অনেক সময় ফল করে আমি হয়তো সেন্সলেস হয়ে যাই। অনেকবার এরকম হয়েছে, অনেকবার আমার সাথে হয়েছে। সেই কারণে আমার এত কষ্ট হচ্ছে শরীরের ভিতরে। উনি এসি চালিয়ে দিয়েছে, আমি এসির ভিতরেও ঘামছি। এসিটা দিয়ে দিয়েছে উনি 17-তে, তারপরেও আমি ঘামছি এসির ভিতরে বসে, এত শরীর খারাপ লাগছে আমার। তো উনি আমাকে ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল
ইনক্লুডিং আইস প্যাক পর্যন্ত বের করে দিয়েছে যে তুমি মাথায় দাও, তোমার অসুবিধা হচ্ছে তোমার বোধহয়। আর আমার প্রচন্ড কষ্ট হচ্ছে শরীরের ভিতরে, কিরকম একটা শরীর জ্বালা পোড়া করছে, মনে হচ্ছে কি জামা কাপড় গুলো খুলে বসি, এইরকম অবস্থা হয়ে যাচ্ছে। এইরকম সেদিনকে সিচুয়েশনটা আমার সাথে হয়েছে। তখন উনি আমাকে বলছেন যে সাথী, তোমাকে একটা কথা আমি বলছি, আমার হাজবেন্ড 2020-তে মারা গেছে। আচ্ছা 2020-তে যে মারা গেছে, 2020 সালে উনি, ওনার বাচ্চা দুটো জাস্ট তখন বলতে পারো 7 মাসের বাচ্চা দুটো, 7 থেকে 8 মাসের তখন বাচ্চা দুটো, ঠিক আছে। ওনার হাজবেন্ড হার্ট অ্যাটাক করে মারা গেছে। ওনার হাজবেন্ড এমনি ভীষণ ভালো মানুষ ছিল, সবসময় অফিস নিয়ে, অফিসের কালিগসদের নিয়ে ব্যস্ত থাকতো, নিজের মতন নিজে খাওয়া দাওয়া, প্রচন্ড খাওয়া দাওয়া করতে ভালোবাসতো, স্পেশালি মাটন বিরিয়ানি, মাটন খুব, বলছি না আমি বেশ লম্বা চওড়া হেলদি গো লোকটাকে আমি দেখেছি। তো উনি আমাকে বলছে যে প্রচন্ড খাওয়া দাওয়া করতে ভালোবাসতো, আর বলেছিল ডাক্তার যে এত বাইরের আনহেলদি ফুড স্পেশালি মাটন খেলে কিন্তু আপনার একটু হার্টের সমস্যা আছে, তো ওটা কিন্তু বাড়তে পারে, কষ্ট আপনার কিন্তু যে কোনো মুহূর্তে অনেক কিছুই ঘটতে পারে, আপনি একটু সাবধানে থাকবেন। উনি ওটাকে কখনো অত পাত্তা দেন, উনি ওনার মতন ওনার লাইফস্টাইলে চলতেন। আর একটু ড্রিঙ্কিং এরও অভ্যেস ছিল, ভালো মতনই একটু অভ্যেস ছিল ড্রিঙ্কিং এর, সেই কারণে উনি ওনার লাইফ মতন চলতেন আর কি, সে কারণে এই পরিণতি হয় আর কি, উনি মারা যায়, ওনাকে আর বাঁচানো যায় না, হার্ট অ্যাটাক করে উনি ওনার ঘরেই মারা গেছিলেন। এবার তখন তো অমৃতাদিরা, আমি তোমাকে আগেও বললাম, দমদমের একটা বাংলো বাড়িতে থাকতো, আর ওখানেই সবকিছু ছিল, আর বাংলো বাড়িটা ভীষণ সুন্দর ছিল। ওই বাড়িটা ছেড়ে অমৃতাদি চলে আসে, তার কারণ হলো ওনার হাজবেন্ডের মারা যাওয়ার পরে উনি থাকতে পারতেন না, উনি সবসময় ওনার হাজবেন্ডকে ফিল করতেন, সব সময়। উনি শুয়ে আছেন, মনে হচ্ছে ওনার হাজবেন্ড বসে আছে, উনি এরকম ফিল করেছেন যে ওনার বাচ্চা দুটোকে নিয়ে উনি শুয়ে আছেন, ওনার মুখের ভেতরে না কেউ নিঃশ্বাস ফেলছে, পুরো স্পষ্ট নিঃশ্বাস ফেলছে। তারপরে এরকম হয়েছে, উনি এরকম শুয়ে আছেন, উনি দেখতে পাচ্ছেন কি ওনার নাকের সামনেটা পায়ের বুড়ো আঙ্গুল, কোনো পুরুষ মানুষের পায়ের বুড়ো আঙ্গুল, এই জিনিসটা উনি নিজে চোখে দেখেছে, আমাকে বলছে। তো আর আমি শুনছি, আমার শোনার পরে যে কি হচ্ছে সে আমিই জানি, এখনো অব্দি আমার গায়ে কাটা দিচ্ছে কোথাও বলতে গিয়ে, আমি কি বলবো তোমাকে, আমি অবাক হয়ে গেছে জিনিসটা। তারপরে একটা ঘটনা ঘটে, ওনারা বাধ্য হয়ে তারপরে আর কি বাংলো বাড়িটা ছেড়ে চলে আসতে বাধ্য হয়। আর অমৃতাদির মা যেহেতু খুব অল্প বয়সে মারা গেছিল, মা না, ওনার বাবা যেহেতু মারা গেছিল, সরি ভুল বললাম, বাবা যেহেতু মারা গেছিল, সেই কারণে ওনার মাকে নিয়ে উনি থাকতেন, ওনার মা, শ্বশুর, শাশুড়ি, হাজবেন্ড, বাচ্চা দুটো হওয়ার পরে বাচ্চা দুটোকে নিয়ে। ওনার বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন, অমৃতাদির বাবা। অমৃতাদির বাবা বলেই গেছিল যে তোর মা তো একলাই হয়ে যাবে, তুই তো একটাই মাত্র মেয়ে, তুই কিন্তু একটু তোর মাকে দেখিস রে। তো অমৃতাদি তারপর থেকে বাবা চলে যাওয়ার পরেই আর কি মাকে নিয়েই থাকতো। তারপরে তো অমৃতাদির বিয়ে হয়, বিয়ের আগেই ওর বাবা আর কি চলে গেছিল অমৃতাদির, সে কারণে মাকে নিয়েই থাকতো। তো বাংলো বাড়িটাতে যখন থাকতো বা হাজবেন্ড চলে যাওয়ার পরে, ওনার মা আলাদা রুমে শুতেন, শ্বশুর শাশুড়ি আলাদা রুমে শুতেন, উনি আর বাচ্চা দুটোকে নিয়ে একসাথে শুতেন। উনি যেই রুমটাতে শুতেন ওটা বিশাল বড় একটা হল রুমের মতন রুম ছিল, আর বেশ ভালো মতনই বড়। একলা থাকাটা কেউ মারা যাওয়ার পরে একটু ভয়ের মতনই ব্যাপারটা হয়ে যাচ্ছিল। আর উনি এরকম একদিনকে দেখেছে, উনি শুয়ে আছেন, বাচ্চা দুটো শুয়ে আছেন মশারি টাঙিয়ে, আর বাচ্চা দুটো যেহেতু ছোট ছিল চারদিক দিয়ে না উনি বালিশ দিয়ে দিত। এইরকম উনি দেখেছেন রাত্রিবেলা একদিনকে, যে মশারিটা খোলা, পুরো বালিশগুলো ছিটকে এদিক ওদিক পড়ে আছে, বাচ্চা দুটোকে কেউ বোধহয় টেনে একদম নিয়ে গেছে, ইয়ে থেকে বেডের ভিতর থেকে বোধহয় কেউ টেনে হিঁচড়ে বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে বাচ্চা দুটো ঝুলছে, একটু হলেই পড়ে যাবে এরকম অবস্থা। সঙ্গে সঙ্গে উনি তুলে নিয়েছেন। ওই রকম দেখার পরে অমৃতাদি আর ওই বাড়িটাতে থাকতে পারেনি। আর একটা জিনিস অমৃতাদি দেখেছিল একদিনকে, যে বাচ্চা দুটোকে শুয়ে রেখেছে, উনি বসে বসে ল্যাপটপে একটা কাজ করছেন,
উনি দেখতে পাচ্ছি কি ওনার দরজাটার ফাঁক হয়ে আছে, সামান্য একটু ফাঁক হয়ে আছে, কেউ একটা বাইরে দাঁড়িয়ে আছে। তো উনি যেই বলেছে কে কে বাইরে দাঁড়িয়ে আছো, যেই দরজাটার কাছে যাবে তখনই উনি ওনার হাজবেন্ডকে পুরো দেখতে পেয়েছেন, পুরো হাজবেন্ডকে দেখতে পেয়েছেন। তারপরে উনি ওটা বলেছেন যে আমি এরকম অজয়কে দেখতে পেয়েছি, আমি এরকম ভাবে থাকবো না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না থাকাটা, আমার কিছু একটা ক্ষতি ফতি হয়ে যাবে, প্লাস বাচ্চা দুটো একদম ছোট, এই বাড়ি বিক্রি করে আমাকে নিয়ে চলো, আমি আমি ছাড়বো, এই জায়গা ছাড়বো আমি। তারপরে ফাইনাল কথাবার্তা পুরোহিতের সাথে বলে ফলে উনি একটা বছর এনি হাও, ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে একটা বছর 2021 অব্দি উনি ওই বাড়িতেই থাকে। ওনার হাজবেন্ডের বাৎসরিক কাজের দিন বাচ্চা দুটো না তখন হালকা হালকা একটু কথা বলতে পারে, মামা মুমুয়া এরকম বলতে পারে আর কি, যেটা উনি বলেছেন। উনি পুরোপুরি ভাবে ফিল করছে বাৎসরিক যখন উনি বসেছেন, বাচ্চা দুটো না একটা চেয়ারের দিকে বারবার করে হাততালি দিচ্ছে, হাসছে, তাকাচ্ছে। তখন ওর অমৃতাদি জিজ্ঞাসা করেছে যে কি তোমরা কাকে দেখছো, এরকম হাসছো কেন? ও তো ও তো ও তো দেখো হাতে হাতে হাতে। তখন অমৃতাদি যে পুরোহিত মশাই উনি বলছেন তুমি চুপচাপ কাজ করো, ও কিন্তু বারবার করে ভন্ডুল ঘটাতে চাইছে তোমার কাজে, তুমি চুপচাপ করে কাজ করো, নইলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে মা, তুমি চুপচাপ কাজ করো। ওই কাজ কমপ্লিট করে বিক্রি করে বাড়ি বাচ্চা দুটোকে নিয়ে শিফট আউট করে এখানে। অ্যান্ড তারপরে এখন অব্দি ওরা কিছু ফিল করেনি, এই প্রথমবার আমি দেখতে পেলাম, আর এত কিছু এই হলো আর কি, এরকম একটা ব্যাপার। তো এটা হওয়ার পরে অমৃতাদি এই সমস্ত জিনিসপত্র যখন আমাকে বলেছে, আমি শোনার পরে আমি বলছি অমৃতাদি কিছু মনে করো না, আমি আর কালকে থেকে না পড়াতে আসবো না গো, কারণ কি সত্যি বলতে গেলে আমার নিজেরও ভয় লাগছে, আর আমার বিয়ের 1 বছর এখন অব্দি হয়নি, এই মে মাসে আমার বিয়ের 1 বছর হবে গো, আমি জানলে হয়তো পড়াতামই না, কিন্তু আমি আর পড়াতে আসবো না গো। তখন উনি বলছেন যে না না সাথী তুমি যেও না, তুমি পড়াতে এসো, আমার বাচ্চা দুটোকে তুমি পড়াতে এসো। আমি আমি সত্যি কথা বলবো, আমার বাচ্চা দুটো পুরো সেটেল হয়ে গেছে তোমার সাথে। আমি বললাম যে আমিও বুঝতে পারছি জিনিসটা, কিন্তু মনে মনে ইচ্ছা করছে বাচ্চা দুটোকে পড়ানো, কারণ বাচ্চা মানে তুমি বুঝতেই পারছো বাচ্চা খুব প্রিয় একটা জিনিস হয়, আর বাচ্চারা যার সাথে অ্যাডজাস্ট করে যায় তাকে ফেলা যেরকম বাচ্চাদের জন্য ভীষণ কষ্টকর, তেমনি তারও ছেড়ে যাওয়াটা একটা খুব কষ্টকর হয়ে যায়। বাচ্চা যে প্রচন্ড ভালোবাসে, সে কারণে আমার খুব মায়াও লাগছে। এবার তখন আমি ওনাকে বলি ঠিক আছে আমি একটু ভেবে দেখি তারপর আপনাকে জানাবো। উনি আমাকে বারবার করে বলছেন তুমি আসবে তো, কালকে আবার আসবে তো, আমি কিন্তু ওয়েট করে থাকবো সাথে। আমি হ্যাঁ হ্যাঁ আমি আসবো, দেখি আমি আসবো না হয়। তো আমি এরকম কথা বলতে বলতে সেদিনকে আর পড়ানো হয়ওনি, এত কিছু হওয়ার পরে আর পড়ানো আমার হয়নি। আমি বললাম ঠিক আছে, আমি বরঞ্চ আসি গো দিদি, আজকে আর সময়ও হবে না, দেখছি আমি আমি তোমাকে জানাবো, না হয় ফোনে জানাবো। মনে মনে তো ভাবছি যে কাল থেকে আমি আর নাই ভাই, আমি আর আসবো না, কারণ এই যা হয়েছে যা দেখেছি, বাড়ির লোককে বললে তো সেও আমাকে বলবে হ্যাঁ আগেই বলেছি কিছু না কিছু গন্ডগোল আছে। এবার আমি বেরোবো তার আগে উনি আমাকে একবার বললেন যে তুমি কিন্তু এসো, তুমি কিন্তু ছেড়ে যেও না। তখন আমি বললাম হ্যাঁ আমি আসবো, চিন্তা নেই আমি আসবো না হয়, এরকম ওনাকে আশ্বাস দিয়েই আমি বেরোচ্ছি। তখন না উনি দরজাটা খুলেছেন, আমি জুতোটা পরে দরজাটার দিকে আমি তাকাইনি তখন অব্দি, আমি জুতোটা পরে আমি ওনার দিকে ফিরেছি। ধরে রাখো আমার পিঠটা কিন্তু দরজাটা যে খুলেছে ওই খোলার দিকে, উনি কিন্তু দেখতে পাচ্ছে বাইরেটা। উনি যে কি দেখেছে সে উনিই জানে, পরে আমি তোমাকে বলছি উনি কি দেখেছে। উনি আমার হাতটা, আমার বাঁ হাতটা এমন ভাবে চেপে ধরেছে, বলছে সাথী 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 এরকম করে যাচ্ছে, একটা পুরো গোটা নিঃশ্বাসে এরকম করে যাচ্ছে। আমি বললাম কি হলো, আর হাতটা এমন ভাবে চেপে ধরেছে কৌস্তব। ওই হাতের ছবি তোমাকে পাঠিয়েছি, আশা করি তুমি দেখেছো আমার হাতটার কি অবস্থা হয়েছে। এমন ভাবে ধরে রেখেছে ওই হাতটা কেউ ছাড়াতে পারছে না, না আমি ছাড়াতে পারছি, না ওনার মা এসে ছাড়াতে পারছে, না ওনার শ্বশুর শাশুড়ি ছাড়াতে পারছে, না ওনার বাচ্চা দুটোর যে মেড আছে সেই মেড ছাড়াতে পারছে, এমন অবস্থা।
উনি যে কি দেখতে পাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। আর আমি না পিছন ফিরি, মিথ্যা কথা বলবো না, আমি পিছনটা ফিরে আমি কিন্তু দেখিনি কিছু। উনি না আমার হাতটা ধরে পুরো পড়ে গেছে। পড়ে যাওয়ার পরেই উনি আমাকে বলবে কি, চোখটা বন্ধ করে সেন্সলেস হয়ে গেছে ওখানে। সঙ্গে সঙ্গে ওনাদের যে মেয়েটা আছে উনি সঙ্গে সঙ্গে জল নিয়ে এসে জলের ছেটা দিয়েছে। আমাকে বলছে, সাথী সাথী তুমি যেও না, তুমি যেও না, তুমি কোথাও যেও না, আজকে তুমি এখানে থেকে যাও সাথী। আমি বললাম, দিদি আমার কালকে অফিস আছে তো, আমাকে তো যেতে হবে, এরকম করে তো করলে হবে না। তখন বলছে যে না না, আমি যা দেখেছি তারপরে আর না। আমি বললাম, কি দেখেছো, কি হয়েছে বলো, কি দেখেছো বলো বলো। বলছে, সাথী অজয়, অজয় আর সালিনা, বিভৎস চেহারা। সালিনা সালিনা গলার ভিতরে ফাঁসির দড়িটা লাগিয়ে জিভ বের করে রক্ত বেরোচ্ছে ওর। আর আর অজয় অজয় আমাকে দেখে হাসছে, হাসছে, খালি হাসছে, সাথে সাথে হাসছে। আমি বললাম, সালিনাকে, সালিনাটা আবার কে? তখন বলছে, ও তোমাকে তো বলা হয়নি, ওই সালিনা হলো গিয়ে ওই পাশের ফ্ল্যাটের মেয়েটা। ওই মেয়েটা না গলায় দড়ি দিয়ে মারা গেছে, ও গলায় দড়ি দিয়ে মারা গেছে, সাথে 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 এরকম কন্টিনিউয়াস করে যাচ্ছে। মানে এরকম ভাবে বলছে পুরো? পুরো বলছে উনি এরকম ভাবে। তো আমি তখন বাচ্চাগুলো না দেখি কিরকম হয়ে গেছে, একটা ভয় পেলে যা হয় আর কি। তখন আমি বলছি, অমৃতাদি তুমি ঘরে চলো, ঘরে চলো। আমার তখনও বেরোনো হলো না, তখন ঘড়িতে অলরেডি বলতে পারো 7:30 বেজে গেছে, ঠিক আছে, সন্ধ্যেবেলা। আমি তখন ঘরে গেছি, আমার ঘরে গিয়ে এবার আমি বলছি যে কি হয়েছে এটা আমাকে একটুখানি স্পষ্টভাবে বলবে। তোমার হাজবেন্ডের ব্যাপারটা নয় আমি আগে জানতাম, উনি মারা গেছে, কিন্তু এইরকম ব্যাপার হবে সেটা তো আমি জানতাম না। কিন্তু সালিনাটাকে, সালিনা পাশের বাড়ির মেয়ে। বলছে, হ্যাঁ ওই পাশের ফ্ল্যাটের মেয়ে, ওই দরজা বন্ধ করা। তো দরজা তো বন্ধ থাকে, কি হয়েছে, ফ্ল্যাটে কেউ থাকে না ওদের? বলছে, না না ফ্ল্যাটে কেউ থাকে না, ওখানে একটা ভালো একটা ফ্যামিলি থাকতো। ওরা যখন 2021-এ শিফট করে এসেছে, এটা 2022-এর ঘটনা, খুবই ভালো একটা ফ্যামিলি ছিল, হাজবেন্ড ওয়াইফ, 3টে ছেলে মেয়ে। ওরা হচ্ছে গিয়ে তোমার নন বেঙ্গলি, শর্মা। ভীষণই ভালো একটা ফ্যামিলি ছিল, হাসি খুশি। মেয়েটা বড় মেয়ে, সালিনা হলো সব থেকে বড় মেয়ে, ঠিক আছে। সালিনা, অঞ্জু আর সুমন ছেলেটার নাম ছিল। তো সালিনা বলে যে মেয়েটা ছিল, ও ভীষণ সব থেকে বড় মেয়ে, আর তার সাথে সাথে ভীষণ ভালো পড়াশোনায়, আর সব থেকে দেখতে ভীষণ সুন্দর, যে কোনো ছেলে দেখলে ও ফিদা হয়ে যাবে এরকম ব্যাপার। কিন্তু বাবা মায়ের সাথে প্রচন্ড পরিমাণে ঝামেলা লাগতো, সবসময় ঝামেলা। কারণ কি, ওর যে ভাই আর কি, ভাইটা যেহেতু অতটাও ভালো পড়াশোনায় ছিল না, সেই কারণে না মেয়েটার সাথে কম্পেয়ার করতো ভাইকে নিয়ে। ভাইও একটা সবসময় রাগারাগির ভিতরে থাকতো, আর মেয়েটাও সবসময় খোঁচে যেত যে কেন ভাইকে আমার সাথে করে করে ভাইকে এরকম ইরিটেট করো। ওর যেটা প্রবলেম, ও যতটা করতে পারবে, কোপ আপ করতে পারবে করবে, ওর যেটা প্রবলেম আছে ওকে ছাড়ো না, ও নিজে নিজে সলভ আউট করবে। না হয় আমার সাথে কম্পেয়ার করে ওরও জীবনটা নষ্ট করছো, তার সাথে সাথে আমার সাথেও করছো আর কি। আমার এগুলো ভালো লাগে না। তো এটা নিয়ে এভরিডে ওদের ভিতরে একটা ঝামেলা চলতো। আর সালিনা ওনার ওই দুটো বাচ্চাকে, অমৃতাদির দুটো বাচ্চাকে প্রচন্ড ভালোবাসতো, ওদের সাথে ভীষণ ভালো রিলেশনশিপ ছিল আর কি। আর ওদের বাড়িতেও, ফ্ল্যাটেও আর কি যাতায়াত করতো খুব পরিমাণে। আর ওরা যা যা রান্না বান্না করতো মোটামুটি অমৃতাদিরা সব সময় না সালিনাকে খাবার দিত আর কি। ওদের ফ্ল্যাটে গিয়েও অনেক সময় সালিনার জন্য দিয়ে আসতো, যে ও আসলে ওকে না হয় খেতে বলবো। কলেজের স্টুডেন্ট ছিল, বেশ ভালো পড়াশোনাতেও ছিল। একদিনকে 2022-এর ঠিক এন্ডিং এর দিকে, ডিসেম্বর মাসে, সালিনা ওর ফ্রেন্ডদের সাথে রাত্রিবেলা সারা রাত পার্টি করে। পার্টি করার পরে বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে আসার পরে তুমুল ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে অমৃতাদের ফ্ল্যাটে এসে মাঝরাত্রিবেলা বলে, আজকে কি তোমাদের এখানে আমাকে শুতে দেবে, আমি কালকে না আবার ঘরে চলে যাব। তখন ওরা আর কিছু বলেনি, ওরা তো জানতোই, সবই শুনতে পাচ্ছে, তুমুল ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে। তো ওরা বলেছে ঠিক আছে তুমি শুয়ে পড়ো। বরঞ্চ এমনই ঝগড়া হতো, এমনই ঝামেলা হতো যে অমৃতাদিরা সবই শুনতে পেত, মাঝরাতে হলেও ভালো মতন করেই শুনতে পেত আর কি। কারণ এতটাই ঝামেলা হতো আর কি। ক্যাওস, ওদের খুব প্রবলেম ছিল, ওদের নামে কমপ্লেনও থাকতো সবসময় যে এরা একটা ক্যাওস ফ্যামিলি, আর কিছুই না। তো ও রাত্রিবেলা শুয়েছে, শোয়ার পরে ঘরে গেছে পরের দিন সকালবেলা।
গিয়ে সেদিনকেও ঝামেলা হয়েছে। সেদিনকে ঝামেলা হওয়ার পরে অমৃতাদিকে এসে সবটা জানিয়েছে যে কেন ঝামেলা হয়েছে। অমৃতাদি সবটা শোনার পরে বলেছে যে দেখ, তুই তোর মতন করে বাঁচ, না হলে কিন্তু হবে না। সবকিছুতে তুই যদি সবসময় রাত্রিবেলা পার্টি করে মদ খেয়ে তুই যদি ভাবিস সবকিছু ভুলে যেতে পারবি, এগুলো কিন্তু হয় না। তুই তোর মতন করে বরঞ্চ বাঁচ রে, ঠিক আছে? কারণ কি দেখ, আমারও কত অল্প বয়সে চলে গেছে আমাকে ছেড়ে আমার লোকটা, তারপরে বাচ্চা দুটোকে নিয়ে আমি তো বেঁচে আছি বল। আমারও মায়ের সাথে খুব অশান্তি হয়, কিন্তু তাই বলে কি আমি শেষ হয়ে যাবো বলতো? এরকম করলে হয় না। ওকে ভালো করে বুঝিয়েছে, তো বোঝার পরে ও তখন বলেছে যে না, আমি ডিসিশন নিচ্ছি, আমি সবসময় হাসি খুশি থাকবো, এরকম বলে ও আবার সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে সারা রাত পার্টি ফাটি করে অনেক রাত্রিবেলা বাড়ি ফিরেছে। সেদিনকে আর কোনো রকম কোনো অশান্তি হয়নি। কিন্তু পরের দিন ওর দুপুর 12টা 1টা অব্দি দরজা বন্ধ, কেউ দরজা খুলতে পারছে না। নিচের থেকে সিকিউরিটি গার্ডকে ডেকেছে, আশেপাশের ফ্ল্যাটের সমস্ত লোকজন ছুটে এসেছে, না, দরজা খুলে দেখা গেছে মেয়ে গলায় ফাঁসি দিয়েছে। গলায় মারা ফাঁসি গেছে। দিয়েছে? গলায় ফাঁসি দিয়েছে। আর জিভটা পুরো বেরিয়ে আছে, চোখগুলো ঠিকলে বেরিয়ে আছে, সাংঘাতিক চেহারা, সাংঘাতিক চেহারা। হুম হুম। ঠিক আছে, ওই সেম চেহারা অমৃতাদি সেদিনকে দেখতে পেয়েছে। আমার যে হাতটা যখন ধরেছে ওরকম ভাবে নাকি ওই গলার ভিতরে দড়ি নিয়ে ওই ওদের ওই ফ্ল্যাটটার সামনে, ওই দরজা বন্ধওয়ালা ফ্ল্যাটটার সামনে ও দাঁড়িয়ে আছে, আর ওর হাজবেন্ডও নাকি ওরকম ভাবে দাঁড়িয়ে আছে, দুজনে ওর দিকে তাকিয়ে আছে। আর আমি পিছন ঘুরেছিলাম, আমি তো দেখতে পাচ্ছি না, ও এরকম দেখতে পেয়েছে ওই দৃশ্যটা। ওটা আচ্ছা। বলার পরে আমি তো আর নেই, আমি বলছি ভাই আমি বাড়ি যাব, আর আমি সহ্য করতে পারছি না, আমাকে কেউ বাড়ি নিয়ে চলো। আমার বাড়ি থেকে ফোন চলে এসছে যে কি ব্যাপার, এত লেট হচ্ছে কেন তোমার? তখন আমি বলছি যে একটু টাইম লাগবে। তো এখন এইসব হওয়ার পরে আমি বললাম দেখো, আমাকে তো বাড়ি ফিরতেই হবে, কালকে আমার অফিস আছে, তুমি শান্ত হয়ে সাবধানে থাকো, কারণ আমি আসবো, তোমার চিন্তা নেই। আমি তো সবই শুনতে পেলাম, আমি আসবো, না তোমার চিন্তা নেই। আমি এরকম ওনাকে আশ্বাস দিয়েছি। দেওয়ার পরে আমি ওনার অ্যাটেন্ডেন্টকে বললাম যে আমাকে একটু ছেড়ে দিয়ে আসবেন নিচ অব্দি, কারণ অসুবিধা হচ্ছে। তখন উনি বলছেন ঠিক আছে চলো চলো। উনি আমাকে হাসতে হাসতে বেরোতে বেরোতে বলছে যে বৌদি না, সত্যি গেছে গো মাথাটা পুরো, তুমি ভেবো না গো দিদি, তুমি কিন্তু পড়াতে এসো, কি দেখছে না দেখছে। তবে তুমি যেটা বললে না দাদুর কথাটা, আমিও জানো তো এরকম না ফিল করি যে কিছু একটা ঘরের ভিতরে আছে, জানো তো। ওদেরকে কিছু বলি না, পেটের দায়, কারণ কাজ করি তো, খেটে খাই তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তা আমি সেদিনকে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে সব কথা তো বলতে হবে, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে বললেই তো ঝাড় খাবো বাড়িতে, কারণ আমার বড় বকা দেবে, মা বাবাও বকা দেবে এসব শোনার বুঝতে পরে। পেরেছি। আমি আর কিছু বলিনি, মিথ্যা কথা বলবো না, আমি কিছুই বলিনি। আম রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা উঠেছি। এবার আমি যখন রাত্রিবেলা ঘুমাই ফোনটাকে পুরো সাইলেন্ট করেই ঘুমাই, ঠিক আছে? এবার অনেক ফোন এসেছে রাতে, সাইলেন্টে ছিল বলে ফোনটা আমি আর ধরিনি, আমি ঘুমিয়ে পড়েছি। পরের দিন দেখতে পাচ্ছি অমৃতাদির মা প্রচুর ফোন করেছে, অমৃতাদির মোবাইলের নাম্বারটাই উঠেছে। আমি যেটা বুঝতে পারছি অমৃতাদি প্রচুর ফোন করেছে আমাকে। আমি তখন ফোনটা দেখে ভেবেছি যে হয়তো রাত্রিবেলা মনে পড়ছে বা কিছু দরকার, সেই জন্য ফোন করেছে আমাকে। থাক, আমি অফিস চলে যাই, স্কুল চলে যাই, স্কুল থেকে এসে নয় ফোন করবো। আমি স্কুলে গেছি, তখনও দেখতে পাচ্ছি ফোন আসছে, বাধ্য হয়ে ফোনটা ধরেছি। আমাকে অমৃতাদির মা বলল, সাথী তোমার দিদি কালকে মারা গেছে। তার মানে অমৃতাদি মারা গেছে। মানে এইগুলো পুরো জিনিসটা জানাবার পর? বলছে কালকে রাতে তোমার দিদি মারা গেছে। আমি বললাম কি হবে? বলছে তুমি তো চলে গেলে, তারপরে ওকে শান্ত করে শুইয়েছি। ও তারপরে হঠাৎ করে 10টার সময় উঠে বলল যে আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি আমার নিজের রুমে গিয়ে আমি একটু পড়াশোনা করবো রাত্রিবেলা, আজকে আমার প্রচুর কাজ আছে, কালকে আমারও অফিস আছে। চিন্তা নেই, সাথী তো বলেইছে কালকে থেকে আসবে আবার পড়াতে ওদেরকে, আমার কোনো চিন্তা নেই। কন্টিনিউয়াস আমার নাম নিচ্ছে, বলছে সাথী তো আসবে, সাথী তো আসবে, জবের মালার মতন আর কি। তখন ওর মা বলছে ঠিক আছে ঠিক আছে। তখন ওর মা ভেবেছে হয়তো সবই নর্মাল হয়ে গেছে। এমনিতেও তো একটু তো বুঝতেই পারছো, হাজবেন্ড নেই, বাচ্চা দুটোকে নিয়ে একলা, একটু তো যা হয় আর কি, একটু ফ্রাস্ট্রেশন বা যা থাকে আর কি মানুষের মনে।
তখন ও খাওয়া দাওয়া পেট ভরে খেয়েছে, খেয়ে ফেয়ে নিয়ে নিজের বেডরুমে ঢুকে গেছে। বেডরুমে ঢুকে বেডরুমের দরজা ভেতর থেকে লক করে দিয়েছে। ওরা যেটা শুনতে পেয়েছে, রাত্রিবেলা 2:30 নাগাদ একটা বীভৎস জোরে আওয়াজ হয়েছে ওই বেডরুমে। দরজা থেকে ধাক্কা দিয়ে যাচ্ছে, বাইরে থেকে নক করে যাচ্ছে সবাই, কিছুতেই দরজা কেউ খুলছে না ভেতর থেকে। নিচে সিকিউরিটি গার্ডকে খবর দেওয়া হলো, আশপাশের ফ্ল্যাটে খবর দেওয়া হলো, সবাই এসে গোদরেজের লক, ওই চাবিও খুঁজে পাচ্ছে না। বাধ্য হয়ে ভাঙা হয়েছে দরজা। ভাঙা হয়ে যেটা পাওয়া গেছে সেটা হলো অমৃতা দি, আমি তোমাকে যেটা বললাম সেটা হলো কি, ওদের ব্যালকানি থেকে যেরকম ওই সামনের ফ্ল্যাটের জানলাটা দেখা যেত, ঠিক আছে, ওই অমৃতাদির রুমটাও না ব্যালকানির একদম পাশের তো ছিল, লাগোয়া ছিল রুমটা। তো অমৃতাদির জানলাটা, ওই বেডরুমের জানলাটা থেকে ওই পাশের ফ্ল্যাটের ওই জানলাটা পুরো দেখা যেত, ঠিক আছে। অমৃতাদি নাকি ওনার বেডের সামনেটাতেই বসে তো ল্যাপটপে কাজ করতো, ল্যাপটপ খোলা ছিল, অমৃতাদি বসে চেয়ারে কাজ করছিল, যেটা বোঝা গেছে। জানলাটার দিকে বোধহয় তাকিয়েছে, কিছু বোধহয় দেখতে পেয়েছে, ভয়ানক কিছু। উনি ওখানে পড়ে গেছে, পড়ে গিয়ে চোখ খোলা, মুখ খোলা, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। ওনার বডিটা এমন ভাবেই পড়েছিল, পুরো ওই জানলাটার দিকেই চোখটা করা ছিল। এটা ওনার মা আমাকে পুরোটা বলে। বলার পরে আমি ওকে বলে যে, তোমার বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেলে তুমি বরঞ্চ একবার এসে বাচ্চা দুটোর সাথে একটু দেখা করেছো। আর তোমার দিদি তো খুব আশা করেছিল যে তুমি আসবে। আর আমি কি বলবো বলো, আমার আর কিছু বলার নেই। আমি এইটা হওয়ার পরে না আমার কিছু আর বলারই নেই। এটা সাংঘাতিক একটা জিনিস। আর এক্স্যাক্টলি। জাস্ট রিসেন্টলি ঘটলো, কয়েকটা দিন সবে মাত্র হয়েছে। আজকে 9 তারিখ, 4 তারিখে মারা গেছে উনি। আর আমি তারপরে এইটা মানে হওয়ার তুমি পরে অ্যাকচুয়ালি এই ঘটনাটাই আমাকে বলছিলে বাড়ি ফেরার পর, কৌস্তভ এই ঘটনাটা ঘটেছে। হুম হুম মানে এটা আমার স্টুডিও থেকে ফেরার পরের ব্যাপার। হুম 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 হুম। কি বলবে একটা বলো। সাংঘাতিক ঘটনা ঘটেছে। আর আমি ব্যাপারটা পুরোটাই আমার বাবাকেও বলেছি, বাবা জেঠুর সাথে কথাও বলেছি। আমি আমার জেঠু বললাম তো তোমাকে অ্যাস্ট্রোলজার, তার সাথে উনি অনেক জিনিসপত্র করেনও আর কি। আমি ওনার সাথে যখন কথা বলি, উনি আমাকে একটা কথা বলে যে তোকে পুরো বাঁচিয়েছে অমৃতা। অমৃতা বাজিয়েছে। তোকে যদি না ধরতো না হাতটা, হুম, 1 হুম, হুম। নম্বর কথা তোর বিয়ের 1 বছর হয়নি, একটা গন্ধ আছে গায়ে হলুদের। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে তোর প্রচন্ড রাশিটা হালকা, কিন্তু অরাটা স্ট্রং, সেই জন্য বারবার করে বেঁচে ফিরছিস। আমি বললাম হ্যাঁ। বলছে যে খুব সাবধানে থাকতে হবে, আর কয়েকটা দিন বাকি আছে। আর তার সাথে সাথে ঠাকুরের একটু নাম জপটা কিন্তু করিস। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করবো। বললো এখন আর যাওয়ারই দরকার নেই, ঠাকুরের নাম নিবি, ওনার জন্য আত্মার কামনা আমরা সবাই করি। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই। আত্মার শান্তি কামনা যেটা হয় হ্যাঁ, আত্মার শান্তি কামনা। হুম। আর সাংঘাতিক ঘটনা শোনালে স্বাতি, সাংঘাতিক। আমার সত্যি কিছু বলার নেই। আমার জাস্ট মনে হচ্ছে কিছুদিন আগেই দেখা হলো, তার মধ্যেই এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর হাতটা যা হয়েছিল না কৌস্তভ, সত্যি আমার হাতে যা ব্যথা আছে এখনো, দাগটা তোমার ওই শুকিয়ে গেছে, কিন্তু ভালো ব্যথা। আমার স্কুলের লোকেরা পর্যন্ত আমাকে বলছে কি হয়েছে রে তোর এরকম ভাবে হাতটার ভিতরে। আমি বললাম সাংঘাতিক অনেক বড় ঘটনা ঘটে গেছে রে, আর বলতে চাইছি না, পরে বলবো না হয়। আমি আর কিছু বলিনি, কি বলবো আর। যাই হোক স্বাতি, মানে তুমি যে ঠিক আছো বা তুমি যে তোমার কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক বড় ব্যাপার, ঠিক আছে। আশা করবো যে খুব ভালো থাকো। আর 1 বছর তোমার কমপ্লিটও হচ্ছে, হ্যাঁ তোমার ম্যারেজ। এই তো জাস্ট নেক্সট উইক 23rd of May আমার ম্যারেজ অ্যানিভার্সারি। একদম ঠিক আছে, কথা হচ্ছে, দেখাও হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। টাটা, গুড নাইট। ঠিক আছে, টাটা।
Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন আপনাদের বন্ধু এবং পরিবারের মধ্যে, অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা, এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা এরকম উইয়ার্ড কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নম্বরে, অথবা আপনারা আমার সাথে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটি আইডি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এছাড়াও ডেসক্রিপশন বক্সেও থাকছে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। কিউরিও ফাইটের এরকম আরও এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।